ফাইন। সো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসে। তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম ক্লাস। সো ডু অর ডাই অ্যান্ড বেসিক টু প্রো এই কোর্সের প্রথম ক্লাস এবং ফিজিক্সের জার্নির শুরুটা এখান থেকে হবে। ফাইন, ওকে। যা যা সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। সো আমাদের ক্লাসটা কেবল শুরু হতে চলেছে। তো এই পর্যায়ে আমি চাইবো সবাই ধীরে ধীরে যুক্ত হতে থাকো। সো লাইভ সেশনটা এখন শুরু হবে এবং আমরা ধীরে ধীরে ক্লাসের ভিতরে চলে যাব। তোমাদের সঙ্গে পরিচিত হবার একটা জায়গা আছে। সো আমরা পরিচিত হব, আমরা গিয়ে সেটা পাশাপাশি আজকে পড়ালেখাটা আমরা শুরু করে দিব। সবাই দেখতে পারতেছো ডু অর ডাই এবং বেসিক টু প্রো কোর্সের গতিবিদ্যার প্রথম লেকচার আজকে। তো সাথে যত স্টুডেন্ট আছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সেরা ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা যদি সাপোর্টিভ থাকো ইনশাল্লাহ ক্লাস হবে। প্রথম দিন আমরা কিছুটা আলোচনা করে, কিছুটা স্ট্র্যাটেজি সেট করে আমাদের ক্লাসটা শুরু করতে চলেছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান হাসান কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। ওকে, আচ্ছা ফাইন। সব ঠিকঠাক আছে কি না একটু চেক করে দেখতে হবে আর কি। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবা এবং পাশাপাশি গিয়া আমরা একটু দেখে নেই যে ইজ এভরিথিং ওকে। ওকে, সাউন্ড ঠিকঠাক। ওকে, আমিও টেস্ট করে নিলাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, দু একজন বলতেছো ওয়েবসাইটের অ্যাক্সেস। ভাই আপনার রেকর্ড ক্লাস দেখলাম, পুরাই আগুন। রবিন বলছো মাই প্লেজার। এবং তোমাদের শুরুতেই আসলে একটা কথা বলে নেওয়া উচিত, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো এটা একটু জানিয়ে দিতে পারো। এখন তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, তোমাদের সঙ্গে যেহেতু আজকে একটু পরিচয় হয়ে যাবে, কে কোন কলেজ থেকে আসো সেটা একটু কমেন্ট করে দিতে পারো। কে কোন জায়গা থেকে আসো এটা একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো। ওকে, আমি কিন্তু এই কমেন্টগুলো সব দেখবো। এখন অডিয়েন্স ধীরে 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 আসতে শুরু করেছো। ওকে, মিরপুর থেকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ফাইন। সো এইবার আসো, প্রথমেই তোমরা কমেন্ট করো, আমি কিন্তু দেখতেছি। হ্যাঁ, কে কোন জায়গা থেকে আসো, কীভাবে আসো, সবাই গিয়ে একটু কমেন্ট করে নিতে পারো। ফাইন। তো প্রথমে একটা কথা বলা, এই কোর্সে কিন্তু আমরা অনেক নির্ভর। এই তো 100+ স্টুডেন্ট প্রায় অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছো। সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে চলেছি। ওকে, তো প্রথমে একটা কথা আসলে খুব স্পষ্টভাবে তোমাদেরকে বলে নেওয়া দরকার। সেটা হলো গিয়ে তোমাদের সকল ক্লাস, তোমাদের যা যা ক্লাস দরকার হবে সব কিছু আর্কাইভে দেওয়া আছে এবং সবগুলো ক্লাস আমার নেওয়া, পার্সোনালি আমার নেওয়া। তোমরা অলরেডি সেটা পেয়ে গেছো, তাই না? ওকে, তার মানে বুঝতেছো যে পড়ালেখার এইখানে তোমার যখন যে চ্যাপ্টার মনে হবে সেটা তোমরা পড়তে পারবা। তাহলে ক্লাস যেহেতু শুরু হচ্ছে, শুরুতেই আমি একটা গল্প বলে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে চাই। প্রথম দিন অনেক আলোচনা করার জায়গা থাকে, সেই জায়গা থেকে একটা গল্প বলে আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করতে চাই। ওকে, কেন এই গল্পটা বলা? এই গল্পটা তোমার ইন্টারমিডিয়েট লাইফে অনেক অনেক জায়গাতেই এক্সট্রা মোটিভেশন হিসাবে কাজ করবে। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি বরিশাল জেলা স্কুল থেকে পড়ালেখা করেছিলাম। তোমাদের সঙ্গে একটু পরিচিত হই। অনেকে আমাকে হয়তোবা চিনে থাকছো, অনেকে হয়তোবা আমাকে চিনো না। তো সবার সঙ্গেই আমরা পরিচিত হই। ওকে, পরিচয় আমরা একটু নর্মালি পরিচিত হই। ওকে, প্রথম ক্লাস তো পরিচয় হওয়ার একটা জায়গা থাকে। তো আমার নাম কি? আমার নাম হচ্ছে নিয়াজ মোর্শেদ। আমার নাম নিয়াজ মোর্শেদ এবং ডাক নাম হচ্ছে ফয়সাল। ওকে, সো তোমরা এই নামে আমাকে ফেসবুকে পেয়ে যাবে, নিয়াজ মোর্শেদ ফয়সাল নামে আমাকে পেয়ে যাবে। ফাইন। সো আমি পড়ালেখা করছি স্কুল লাইফ। তোমরা সবে স্কুল থেকে, তাই না, সবে স্কুল থেকে গিয়া কলেজে উঠতেছো। সো আমারও স্কুল লাইফ ছিল। সো আমার স্কুল ছিল বরিশাল জেলা স্কুল, BZS। আমি বরিশাল জেলা স্কুলের একজন স্টুডেন্ট ছিলাম। স্কুল লাইফে আমি বরিশালে পড়েছি। এরপর কলেজ লাইফে আল্লাহ অশেষ রহমতে আমি NDC বা নটরডেম কলেজে পড়ার সুযোগ পেয়েছিলাম। আমি নটরডেম কলেজে আমার SSC 11 ব্যাচ এবং HSC 13 ব্যাচ। নটরডেম কলেজে আমি 2013 সালে HSC ব্যাচ হিসেবে। তোমরা কত ব্যাচ? HSC 27 ব্যাচ। তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের থেকে 14 বছর আগের কথা। তো তখন আমি নটরডেম কলেজ থেকে পড়ি। এরপরে আমি গ্রাজুয়েশন করি বুয়েট থেকে। সো বুয়েট থেকে আমি পড়ালেখা করি। বুয়েটে আমি CSC-তে পড়েছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি। বুয়েটে ওই HSC ব্যাচটাকেই ধরা হয়, তাহলে আমি CSC 13 ব্যাচে ছিলাম। ওকে, এবং দীর্ঘদিন যাবৎ ফিজিক্স পড়াচ্ছি এবং তোমাদের এই কোর্সের ফিজিক্সের দায়িত্বটা আমি নিলাম। ওকে, ফাইন। তো এবার আসো, ছোট একটা গল্প বলে
আমরা আজকে ক্লাসটা শুরু করব। গল্পটা একটা ফৈবেল, গল্পটা একটা অনেক প্রাচীন গল্প, কোনো একটা গ্রামের গল্প, কোনো একটা গ্রামের গল্প। একটা গ্রামে দুইজন বাচ্চা ছেলে ছিল, বাচ্চা বলতে শিশু ছিল, দুইজন শিশু ছিল একটা গ্রামে। তাদের একজনের বয়স 10 বছর, 10 ইয়ার্স, আরেকজনের বয়স 6 বছর, 6 ইয়ার্স। তাহলে গ্রামে দুইজন বাচ্চা ছিল, একজন হচ্ছে 10 বছর বয়সী, একজন হচ্ছে, তোমাদের কমেন্টগুলো আমি দেখবো, হ্যাঁ, একজন হচ্ছে 6 বছর বয়সী। ওরা ছিল খেলার সাথী, ওরা একত্রে খেলাধুলা করত। তো ওদের গ্রামের পাশের গ্রামেই একটা জায়গা ছিল, যেই গ্রামটা একদম জনশূন্য, নিঃসঙ্গ গ্রহ। তো ওরা ওখানে খেলতে খেলতে চলে গেছে একটা জনশূন্য গ্রামে। এই দুই বন্ধু, একজন 10 বছরের, একজন 6 বছরের, ওরা খেলতে খেলতে জনশূন্য একটা গ্রামে চলে গেছে, যেই গ্রামে কোনো মানুষজন নাই। তোমাদের জন্য স্টোরিটা হিট করবে, তোমরা সবাই শুনো। ইটস আ বিগ লার্নিং ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট জার্নিতে। যেখানে যখনই তোমার মনে হবে তুমি লেস কনফিডেন্ট ফিল করতেছো, তুমি একটু ভার্নারেবল ফিল করতেছো, ইনশাল্লাহ দিস স্টোরি উইল চার্জ ইউ। সো একটা গ্রামে দুইটা খেলার সাথে ছিল, ছোট ছোট বাচ্চা ছিল। একটা হচ্ছে 10 বছরের একটা বাচ্চা, আর একটা বাচ্চা 6 বছরের। সো ওরা খেলতে খেলতে একটা পাশের গ্রামে চলে গেছে, যেখানে কোনো মানুষ নাই। এবং ওই জনশূন্য গ্রামে একটা কুয়া ছিল। তোমরা কুয়া চিনে থাকবা তাই না? কুয়া, ওয়েল, অনেক সুগভীর যে কুয়াগুলো থাকে, তোমরা ছোটবেলায় দেখছো যেরকম কুয়া থাকে, তাই না? এই যে কুয়া, একটা কুয়া ছিল। এই কুয়া হচ্ছে গিয়ে সবাই দড়ি দিয়ে পানি তুলতো। সো ওই গ্রামটা জনশূন্য, ওখানে ওই কুয়াতে কোনো পানি নাই, অনেক গভীর। সো হঠাৎ করে খেলতে 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 একটা সময় ওই 10 বছর বয়সে যে ছেলেটা আছে, ওই ছেলেটা কুয়ার ভিতরে পড়ে যায়। 10 বছর বয়সে ওই ছেলেটা কুয়ার ভিতরে পড়ে যায় এবং ও খুব চিৎকার করতে থাকে যে বাঁচাও বাঁচাও, আমাকে কেউ টেনে তুলো। কত ওই কুয়া থেকে যদি তাকে কেউ টেনে না তুলে, ওই গ্রামে কোনো মানুষ নাই, ওই 10 বছরের ছেলেটা আর কখনো ওই কুয়া থেকে উঠে আসতে পারবে না। এরকম একটা কুয়ার গভীরে 10 বছরের ছেলেটা পড়ে আছে। সেই 6 বছরের ছেলেটা যেটা চিন্তা করলো যে আর কেউ নাই, চারপাশে মানুষজনকে ডাকলো, কেউ নাই, অনেক গভীর একটা কুয়া। তখন এই 6 বছরের ছেলে যে কাজটা করলো সেটা হচ্ছে দড়ি ফেললো। ও খুব ছোট, 6 বছরের বয়স, অনেক গভীর কুয়া যেখানে 10 বছরের একটা ছেলে পড়ে আছে, এবং দড়ি ফেলে ওকে বলল দড়িটা ধরতে, এবং ওই 10 বছরের ছেলেটা ওই দড়িটা ধরলো। ধরার পরে ওই 6 বছরের ছেলেটা আপ্রাণ চেষ্টা করে দড়ি টানতে থাকলো, আপ্রাণ চেষ্টা করে দড়ি টানতে থাকলো, দড়ি টানতে থাকলো আর টানতে থাকলো। সে ক্লান্ত হয়ে গেল, তারপরও সে তার বন্ধুকে বাঁচাবে বলে ওই দড়িটা টানতে থাকলো, এবং প্রাণপণে টানতে 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 একটা পর্যায়ে গিয়ে এই 6 বছরের ছেলেটা 10 বছরের ছেলেকে ওই কুয়া থেকে টেনে তুলল। দ্যাটস আ বিউটিফুল স্টোরি, রাইট? 6 বছরের ছেলেটা 10 বছরের ছেলেটাকে কুয়া থেকে টেনে তুলছে। তোলার পরে ওরা গ্রামে চলে আসলো। গ্রামে এসে সবাইকে বলল যে ওই পাশের গ্রামে আমরা গিয়েছিলাম, আমার বন্ধু পড়ে গেছিল কুয়াতে, তাকে আমি টেনে তুলছি। এই স্টোরি বলার পরে কেউই বিশ্বাস করে না, কারণ সবাই জানে এত গভীর কুয়া থেকে একজন অ্যাডাল্ট পারসন বা প্রাপ্তবয়স্ক মানুষও ওই 10 বছরের ছেলেকে টেনে তুলতে পারতো না, এতটা গভীর থেকে টেনে তুলতে পারতো না। সো গ্রামবাসী কেউ এই স্টোরি বিশ্বাস করলো না। সবাই বলল ছোট বাচ্চা ছেলে পান বানোয়াট গল্প বলছে, এবং ওখান থেকে ওকে আসলে কখনোই ওই বাচ্চা ছেলে টেনে তুলতে পারে নাই। কিন্তু যতই গ্রামবাসী, গ্রামের কেউ বিশ্বাস করছে না, যতই গ্রামবাসী অবিশ্বাস করুক, তারপরে ওই 6 বছরের ছেলেটা সবাইকে বলল না, দিস ইজ দ্য স্টোরি দ্যাট হ্যাপেন্ড। এবং 10 বছর ছেলেটা বললো হ্যাঁ এক্স্যাক্টলি তাই হয়েছে। এখন গ্রামবাসী ভাবলো আচ্ছা তাহলে এটা জাস্টিফাই করা দরকার, আসলে কি ঘটনাটি এরকম সত্য ঘটেছে? তো তখন গ্রামের সব থেকে যে বিচক্ষণ মানুষ গ্রামে থাকে না, যাকে হচ্ছে 3 মাথা বলে। 3 মাথা বলতে বয়সের ভারে যার হাঁটু এবং মাথা একই জায়গায় চলে আসছে, এদেরকে বলে ত্রিমাথা, তাই না? ত্রিমাথা মানে সব থেকে জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ, তার কাছে গেল, যে সবসময় সত্য মিথ্যার পার্থক্য বুঝে। তার কাছে যাওয়ার পরে এই স্টোরিটা গ্রামবাসী তুলে ধরলো। ওরা বলতেছে
এরকম ঘটনা হয়েছে এবং 6 বছরের ছেলেটা 10 বছরের ছেলেকে নাকি ওই সেই সুগভীর কুয়া যেখান থেকে মানুষ পানি তুলতে পারে না দেখে ওই এলাকার মানুষজন চলে গেছে, সেখানে নাকি ওই 10 বছরের ছেলেকে টেনে তুলছে। হাউ ইজ ইট পসিবল? এটা কি আদৌ পসিবল? আমরা কেউ এই কথা বিশ্বাস করি না। তখন ওই তিমাথা মানুষটা বলল, ইয়েস দ্যাট হ্যাপেন্ড, এই ঘটনা সত্য, এটা ঘটেছে। তো গ্রামবাসী বিচলিত, আপনি কেন বিশ্বাস করেন যে এই ছেলেটা এই কাজটি করতে পারছে? তখন ওই বিচক্ষণ মানুষের জবাবটা এরকম ছিল যে ওই গ্রামটি জনশূন্য। যখন এই 6 বছরের ছেলেটা 10 বছরের ছেলেকে প্রাণপণ টেনে তুলেছে, তখন ওই 6 বছরের ছেলেটা জানতোই না এই কাজটা সে করতে পারে না। শুধুমাত্র এটাই না, তার আশেপাশে এমন কোনো মানুষ ছিল না যে তার কানে এসে বলবে ওই বাচ্চা ছেলেটাকে যে তুমি এই কাজটি করতে পারবা না, আমরা কেউ পারি না, তোমার দ্বারা এই কাজটি সক্ষম না। সো ও যেহেতু এই কথাটা একবারের জন্য শোনে নেয়, দ্যাটস ওয়াই সে নিজের উপরে একবারের জন্যও ডিসবিলিভ করে নেয়, নিজের উপরে একবারের জন্য কনফিডেন্স হারায় নেয়। দ্যাটস ওয়াই হি can do it. So as the story said, every single one present in this class can do every single impossible, can do every single impossible. তোমরা এসএসসি পাস করে এইচএসসিতে আসছো, তোমরা অনেক বড় বড় স্বপ্ন নিয়ে এই জার্নিতে এসেছো যে এইচএসসিতে তুমি সারা বাংলাদেশে ফার্স্ট হবে, তুমি সব থেকে বেশি নাম্বার পাবে, তুমি বাংলাদেশের সব থেকে প্রায়োরিটাইজ ইউনিভার্সিটি বুয়েটে পড়বে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, তুমি ঢাকা মেডিকেলে পড়বে, এবং এইটা প্রত্যেকের জন্যই সম্ভব। যারা যারা এই ক্লাসরুমে আসো, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান ক্যান ডু ইট। তোমরা প্রত্যেকে এই কাজটি করার জন্য সক্ষম সক্ষম সক্ষম। কিন্তু এই দুনিয়ায় তুমি যে কাজটি করার জন্য সক্ষম, তোমার যে নিজের উপরে বিশ্বাস আছে তুমি পারবা না, সেই কথাটি বলার জন্য হাজারো মানুষ আমাদের চারপাশে উপস্থিত। আজকে তোমাদের ইন্টারমিডিয়েটের জার্নি শুরু হচ্ছে, দেখবা তোমাদের পাশেই একটা মানুষ বলবে, দোস্ত ইন্টারমিডিয়েটে অনেক কষ্ট করতে হয়, অনেক ভালো রেজাল্ট করতে চাস, অনেক কষ্ট করতে হয়, তুই জীবনেও বুয়েটে চান্স পাবি না, তুই জীবনেও ঢাকা ভার্সিটিতে চান্স পাবি না, তুই জীবনেও ঢাকা মেডিকেলে চান্স পাবি না, কজ ওইটা চান্স পাইতে হলে অনেক কষ্ট করতে হয়। তোমার সিনিয়র ভাইয়েরাই বলবে, দেখ আমি এত কষ্ট করেছি তাই আমি পাইলাম না, তুই কিভাবে পাবি? এবং এই কথা যদি তুমি বিশ্বাস করে নাও, বিশ্বাস করো, ইউ কান্ট ডু ইট, তুমি সেটা করতে পারবে না। আর শতবার শত মানুষ তোমার কানে এসে বলুক ইউ ক্যান ডু ইট, তুমি যদি সেই কথা না শুনো, সেই কথা যদি তোমার ভিতরে 1% ডাউট তৈরি না করে, আই গ্যারান্টি ইউ, ইউ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান অফ দিস ক্লাস ক্যান ডু ইট। প্রত্যেকে আমরা পারবো। সো বিশ্বাসটা নিজের উপরে রাখতে হবে। ক্লিয়ার? সো আজকের ক্লাসে স্টেটমেন্ট ইজ ক্লিয়ার। আমরা ফিজিক্সের জার্নি শুরু করতে চলেছি। এই জার্নিতে আমরা হোঁচট খাবো, এই জার্নিতে কখনো কখনো আমরা হামাগুড়ি দিব, এই জার্নিতে কখনো কখনো আমরা ওই হামাগুড়ি থেকে উঠে হাঁটতে শুরু করব, এবং সেই হাঁটতে হাঁটতে কিছু পথ যাওয়ার পরে আমরা দৌড়াতে শুরু করব। এবং আমরা যখন দৌড়াবো তখন চারপাশ ব্লার হয়ে যাবে, আমরা যখন দৌড়াবো তখন চারপাশ ব্লার হয়ে যাবে, এত স্পিডে আমরা তখন দৌড়াবো লাইফের রেসে, আমরা চারপাশ দেখতেই পাবো না, কে কি বলে কে কীভাবে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। সো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো এই ক্লাসে যত যত স্টুডেন্ট আসো, মরালি চার্জ থাকবা, আমরা আমাদের জীবনে সর্বোচ্চ পিনাকাল পয়েন্টটাকে টাচ করে দিব। আমরা সর্বোচ্চ পরিশ্রম করব, এতটা পরিশ্রম করব যে নিজেদের দিকে তাকায় মনে হবে ইয়েস আই ডিড ইট, আমরা এটা করতে পেরেছি। ক্লিয়ার? ফাইন, থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা সবাই ক্লাসে যুক্ত হয়েছো। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্রথম দিন একটু কথা বলে নিচ্ছি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এভরিডে ক্লাস করতে হবে। পড়ালেখাটা কি খুবই মধুর? হ্যাঁ, আমরা মধুর করে তুলবো, বাট এতটাও মধুর না যে প্রত্যেক দিন পড়তে সবার ভাল লাগে। ভাল লাগে তোমাদের প্রত্যেক দিন পড়তে? লাগে না, আমার লাগতো না। তারপরেও পড়ালেখার সঙ্গে স্টিক টু ইট, লেগে থাকতে হয়েছে। আমি যদি ভেঙে দেখি যে আমি নটরডেম কলেজে পড়েছি, বুয়েটে পড়েছি, নটরডেম কলেজ থেকে আমি আসলে এই অপরচুনিটিটা পেয়েছি যে কিভাবে করে বুয়েটে চান্স পাওয়া যায়, বাট যখন আমি পড়েছি আমার অনেক কষ্ট হয়েছে।
পড়তে আজকে যেমন সুপার মোটিভেটেড, তোমরা ভাল লাগতেছে, আরে ভাই তো ভালো কথা বললেন, ভাই তো ম্যাজিক্যালি পড়াই দিবেন, আমার জীবন সাকার হয়ে যাবে, আমার সব ভালো লাগবে, বাট এভরিডে ভালো লাগবে না ভাইয়া, এভরিডে ভালো লাগবে না। এভরিডে ইভেনচুয়ালি আমি যখন ক্লাস নিব, প্রত্যেক দিন কি ক্লাস নিতেও আমার খুব বেশি আনন্দ লাগবে? লাগবে না। তারপরও সফল সেই হবে যে ওই খারাপ লাগার দিন, যেদিনকে একদমই পড়তে ইচ্ছা করে না, যেদিনকে একদমই ক্লাস নিতে ইচ্ছা করে না, সেই দিনও ক্লাসটি হবে, সেই দিনও তুমি ক্লাসটি করবে। আমি জানি এখন ক্লাস শুরু হলে অনেকেই আসো গল্পের ভিড়ে অনেক মজায় মজায় থাকি, বাট ক্লাস শুরু হইলে যখনই হার্ডকোর কন্টেন্টগুলো আসা শুরু হয়, ধীরে ধীরে আমরা হারাই যাই। একটু ধৈর্য ধরো, লেগে থাকো। ইন্টারমিডিয়েটের জার্নিটা এরকমই, যতক্ষণ পর্যন্ত অনেকটা দড়ি ধরে থাকার মতো দড়িটা তুমি ধরে থাকবে। হাত ব্যথা হয়ে গেলে, কষ্ট হলে যে ছেড়ে দিই, নিচে পড়ে যাব, সমস্যা নাই, না, ধরে থাকবো আমরা, ঝুলে থাকবো আমরা, ঝুলে থাকবো, ঝুলে থাকবো, হাত যত ব্যথা হোক, ওইটাই পরীক্ষা। যদি আমি ঝুলে থাকতে পারি, সাফল্য আমাদের হবে, আর কারো না। এবার ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদের ফিজিক্সের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। এখন তোমাদের মনে কোনো সেলফ ডাউট রাখা যাবে না, যা কিছু আমি যেভাবে করে বলবো, যেমনে করে বলবো, তোমরা ফলো করবা। কেন ফলো করবা? আমি আমার লাইফে কখনো কোনো জায়গা স্যাক্রিফাইস করি নাই, কখনো কোনো জায়গা স্যাক্রিফাইস করি নাই, সেন্স অফ আমার ক্যারিয়ার নিয়ে স্যাক্রিফাইস করি নাই। কখনো যদি মনে হয়েছে আচ্ছা এই টিচারের কাছে, ওনার কাছে আমি পড়বো কি পড়বো না, এরকম জায়গাতে আই ওয়াজ চুজি, আমি চুজ করতাম না, বেটার যে পড়ান, বেস্ট যে পড়ান তার কাছে যাব। ঠিক আছে? তো তোমার স্বপ্নটা কি হতে পারে? তোমার স্বপ্নটা হতে পারে বাংলাদেশের সব জায়গায় অ্যাডমিশন টেস্টে আমি ফার্স্ট হব। এত বড় স্বপ্ন যদি তোমার থাকে, দিস ফিজিক্স কোর্স ইজ ফর ইউ। ইনশাল্লাহ এই কোর্স থেকে পড়ে তুমি তোমার সেই সাফল্যকে টাচ করে যেতে পারবা। ঠিক আছে? ইয়েস, এভরিওয়ান ক্যান ডু ইট। ভেরি গুড, শেষ পর্যন্ত থাকবো ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড। এবার আসো কিছু প্রিরিকুইজিট, আমরা কি কি জিনিস মেনটেন করব, ক্লাস কিভাবে হবে, সেই জিনিসপত্রগুলো তো আমরা জানি, তাই না? ক্লাস হবে হচ্ছে গিয়ে রাত্র 10টায়, শনি সম্বুধ রাত্র 10টায়। এবং কি জিনিস মেনটেন করতে হবে? ফার্স্ট থিং, বই, বই, তপন স্যার ও ইসাক স্যার, যে কোনো একটা বই হলেই হবে। তপন স্যার ও ইসাক স্যারের যে বই আছে, এই দুইটা বইয়ের যে কোনো একটা বই হলে চলবে। এই ক্ষেত্রে মনে রাখবা, থিওরি পড়ার জন্য তপন স্যারের বইটাই বেটার। ওকে, এই দুইটা যে কোনো একটা বই ফলো করলে দেখবা আমাদের পড়ার সঙ্গে জিনিসটা ম্যাচ করতেছে। সো এই দুইটা বই কালেকশনে রাখবা। সেকেন্ড থিং, খাতা, ফিজিক্সের জন্য খাতা, আলাদা খাতা। এই খাতায় আমাদের প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা জিনিস তুলতে হবে। এই খাতায় আমাদের প্রত্যেকটা লেকচার, তোমাদের সবার কমেন্ট আমি নিব একটু আস্তে আস্তে আসতেছি, হ্যাঁ। এই খাতায় তোমাদের প্রত্যেকটা ফিজিক্সের লেকচার খুব সুন্দর মতো করে তুলবা, নট দ্যাট যে তুলে রাখছি হাতের লেখা মাথার লেখা নিজেই খারাপ করে, না, সুন্দর করে তুলবা, কারণ ওই খাতাটাই তুমি বারবার পড়বা, ওই খাতাটাই তুমি বারবার পড়বা। ঠিক আছে? ফাইন, তাহলে খাতাটা আমরা সবাই গুছায় রাখবো। আর কি লাগবে? ক্যালকুলেটর। আর কি লাগবে? ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ক্যালকুলেটর। তুমি CWES যে কোনোটা কিনতে পারো, আমি যেটা পার্সোনালি ইউজ করি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই যে FX991ES প্লাস, FX99, এটাই ইউজ করতে পারো, আমার কাছে এটাই বেটার লাগে সবসময়। FX991ES প্লাস, এইটার দুইটা ভার্সন আছে, এটার দুইটা ভার্সন আছে, একটা ডুপ্লিকেট, একটা অরিজিনাল, বোথ আর দ্য সেম। তুমি যে কোনো একটা কপি কিনে নিও, বোথ আর দ্য সেম ইন আ সেন্স আমাদের কাজ চলবে, যে কোনো একটা হলেই আমাদের কাজ চলবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। কিশোরগঞ্জ থেকে আসা হচ্ছে গিয়ে জামান। তাহলে এই জিনিসপত্রগুলো প্রিরিকুইজিট। আর কি প্রিরিকুইজিট? এভরিডে ক্লাস করা, প্রতিদিন ক্লাস করবা, প্রতিদিন ক্লাস করবা। কখনো যদি ক্লাস শিডিউল চেঞ্জ হয় বা কোনো ক্লাস শিফট হয়, সেটা তোমাদেরকে আগে জানিয়ে দেওয়া হবে, সেটা তোমাদেরকে আগে জানিয়ে দেওয়া হবে। এই গ্রুপটা সবাই ফলো করবা। ঠিক আছে? ফাইন, ওকে, ওকে, ভেরি গুড। তাহলে এবার গেল এটা। এবার আসো, ক্লাস যখন চলবে তোমাদেরকে একটু বলি, তোমরা 27 স্টুডেন্ট, কিছু জায়গা আছে তোমরা অনেকেই, আমি জানি তোমরা অনেকেই পড়া শুরু করছো ফিজিক্স বই, তাই না? এবং তোমরা সবাই দেখবা আর্কাইভে, হ্যাঁ, আর্কাইভে, আর্কাইভে, আর্কাইভে সকল ক্লাস দেওয়া আছে, সকল ক্লাস,
সকল ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলো কিন্তু জানাতেন ক্লাস না, এই ক্লাসগুলো করলেই তোমার পারপাস সলভ হয়ে যাবে, এরকম ক্লাস আমার নেওয়া সকল ক্লাস এখানে দেওয়া আছে। ওই ক্লাসগুলো ডেফিনেটলি সবাই ফলো করবা। কখন ফলো করবা? তোমরা যখন কলেজে ভর্তি হইছো, কলেজে দেখবা হঠাৎ হঠাৎ করে শিডিউল দিয়ে দিছে, এরকম হবে দেখবা যে কলেজে হঠাৎ করে বলবে যে নেক্সট সপ্তাহে এই দিনে সাপ্তাহিক পরীক্ষা। নর্থডামের কে কে আছে একটু কমেন্ট করতে পারো। ফাইন, নর্থডামে কুইজ হয়, এরকম করে সব কলেজেই দেখবা হঠাৎ করে একটা পরীক্ষা দিয়ে দিবে। তো পরীক্ষা যখন দিয়ে দিবে তখন ইন্টারমিডিয়েটটা হচ্ছে এরকম যে হুটহাট করে মনে করো যে বড় বড় চ্যালেঞ্জ চলে আসে, এত সমান্তরালে তোমরা যাইতে পারবা না। দেখবা যে আমি তো পড়তেছিলাম ভেক্টর ঠান্ডা মাথায়, হঠাৎ করে দেখতেছি যে নিউটনিয়ান মেকানিক্সের পরীক্ষা দিয়ে দিল, টিচার ক্লাসে এসে কি জানি পড়াই গেল কলেজে, আর হচ্ছে পরীক্ষা দিয়ে দিচ্ছে। তখন মনে হবে 3 দিন হাতে আছে, 4 দিন হাতে আছে, কারণ তুমি তো শুধু ফিজিক্স পড়বা এমন না, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সব কিছুর ভিড়ে তখন হঠাৎ করে মনে হবে আচ্ছা এখন আমার কি হবে। তখন তোমার সেভিয়ার হবে এই আর্কাইভ ক্লাসগুলো। এবং আমাদের যে ক্লাসগুলো বেসিক্যালি প্রত্যেকটা ক্লাস আমার নেওয়া আছে, ক্লাসগুলো দেখবা 7-8টা করে ক্লাস যায়, ম্যাক্সিমাম কোনো চ্যাপ্টারে গেলে 10টা ক্লাস যায়। সো সেই ক্লাসগুলো করতে তোমাদের খুবই এন্টারটেইনিং লাগবে, খুবই সহজে তুমি দেখবা ক্লাসগুলো ধুপধাপ করে ফেলতে পারতেছো, ক্লাসগুলো ধুপধাপ করে ফেলতে পারতেছো। এখন ওই ক্লাসের উপরে ভরসা রাখবা, ওই ক্লাসগুলো করবা, আমি যা যা বলে রাখছি ক্লাসে তাই করবা, পরীক্ষা তোমার ভালো হবে। ওই পরীক্ষা যায় দেখবা যে 3 রাত বাকি আছে, 2 রাত বসে বসে সুন্দর মতো ভাইয়ের ক্লাস দেখছি, নোট করছি, ভাইয়া যা যা করেছে বুঝছি, পরীক্ষা হলে গেছি, অঙ্ক পারছি, দ্যাটস ইনাফ। ক্লিয়ার? বুঝতে পারছি? তো এইগুলো তোমাদের যে কোনো সময় হেল্প করবে। এমন এমন কোনো সিনারিও হতে পারে, চিন্তা করো যে এরকম একটা সিনারিও হইলো, এরকম একটা সিনারিও হইলো যে আমরা পড়তেছি গতিবিদ্যা, ওদিকে মনে করো কলেজে নিউটনিয়ান মেকানিক্সে পরীক্ষা দিছে, এখন আমরা তাড়াহুড়া করে নিউটনিয়ান মেকানিক্সে চলে গেলাম, এটা তো সলভ হলো না, কজ এটা তো শেষ করতে হবে, ওখানে যেতে হবে। এখন তোমার তো ওই মুহূর্তে নিউটনিয়ান মেকানিক্সও দরকার আছে, তাহলে ওই মুহূর্তে কি ঝামেলা? কোনো ঝামেলা নাই, নিউটনিয়ান মেকানিক্স দেওয়া আছে, ওখান থেকে আমরা পড়ে নিতে পারবো, দ্যাটস ইনাফ। সবাই এতটুকু বুঝে গেছি। ওকে, সো আর্কাইভ ক্লাসগুলো কিন্তু সাফিসিয়েন্ট আছে। তো এটা গেল। এরপর কতগুলো পয়েন্ট আমি আলোচনা করেছি, কি কি প্রবলেমের তোমরা সম্মুখীন হতে পারো এবং সেগুলোর সলিউশনটা আসলে কিভাবে করে হচ্ছে। এবার আসে ফার্স্টিং ফার্স্ট। 9-10-এ বই পড়াটা না অনেক মজার ছিল। কীরকম মজার ছিল? একটাই বই, চিকন এরকম একটা বই, সেই বই সারা বাংলাদেশের সবার জন্য ওটাই ধ্রুব সত্য, ওটাই বাইবেল, মানে ওটাই তার জন্য মেইন বই। আচ্ছা, অনেক কমেন্ট আসছে, আমি দেখব। ওটাই তার জন্য মেইন বই এবং সেই মেইন বইটাই সারা বাংলাদেশে সবাই পড়তেছে, ওর বাইরে থেকে কোনো কিছু আসবে না, এটা ছিল অবস্থা। বাট এইচএসসিতে সিনারিও যায় ঘুরে, এইচএসসিতে সিনারিও যাবে ঘুরে, এইচএসসিতে বইয়ের সংখ্যা কম না, এইচএসসিতে অনেক বই, এইচএসসিতে অনেক বই, বইয়ের কোনো শেষ নাই। তার মধ্যে আমি যেমন 2টা বইয়ের নাম বলছি, তপন স্যার, ইসাক স্যার। ওকে ফাইন, লেটস সে আমার সামনেই 2টা বই আছে, আমার সামনেই 2টা বই আছে। আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। লেটস সে আমরা গতিবিদ্যা শুরু করব। হ্যাঁ, তো গতিবিদ্যা যদি শুরু করি, এটা ইসাক স্যারের বই। ওকে, আমি একটু দেখায় রিলেট করে নিচ্ছি যাতে করে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু সুবিধা হয়। আর এটা হচ্ছে গিয়া অন্য একজন স্যারের বই। দেখো 2টা বই, 2টা বই যদি তুমি উল্টাও দেখবা সূচনা, নানা রকম জিনিসপত্র ভিন্ন ভিন্ন ক্রমে সাজানো, বোথ আর নট দ্য সেম। 2টা জিনিসই ডিফারেন্ট তোমার কাছে লাগবে, বোথ আর নট দ্য সেম। এবং দেখবা 2টা বই ভিন্ন ভিন্ন অনুক্রমে সাজাইছে, এক একটা বই এক এক রকম করে সাজাইছে। এখন ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা মেজরিটি 9-10 থেকে এরকম একটা মেসেজ নিয়ে আসছে যে ভূমিকা থেকে পড়া শুরু করব, কোন জায়গায় শূন্যস্থান বসায় দেয়, কোন জায়গায় ডিরেক্টলি এমসিকিউ বসায় দেয়, রিটেন পড়তেছি, টপিক যেগুলো আছে ওগুলো সবগুলোতে সেম। কিন্তু ওই আলোচনা আমরা মুখস্থ করছি এর আগে। বাট বিশ্বাস রাখো, ইন্টারমিডিয়েটে ওইগুলো করার কোনো দরকারই নেই। তুমি একটা বই পড়ছো, দেখবো অন্য বই এই পুরা জিনিসটা ভেঙা চুরে অন্যরকম লাগতেছে দেখতে। তার মানে বুঝতেছো, এখানে মেইন জিনিসটা হচ্ছে গিয়া টপিক বা থিওরি, মেইন জিনিসটা হচ্ছে গিয়া টপিক দেখবা সব বইয়ে সেম। এবং তোমরা যারা নিজেরা বই পড়া শুরু করছো তাদের ভিতরে এই ফোবিয়া অলরেডি চলে আসছে, বই পড়া আগায় না, কি জানি কতক্ষণ যাবৎ পড়ি, পরীক্ষার কোশ্চেনের সঙ্গে ওইটি মিলে না, অঙ্কও দেখি পারি না। তো মনে রাখবা, ফিজিক্স পড়ার ক্ষেত্রে এরকম কোনো রুল নাই তোমার বই ডিরেক্ট মুখস্থ করতে হবে, কিচ্ছু করতে হবে না। যা যা আমরা পড়াবো সেগুলো পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, সেগুলো পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে। যা যা কিছু আমরা পড়াবো পূর্ণ মনোযোগ দিয়ে সেটা পড়তে হবে। আমার উপরে তোমাদেরকে
ভরসা করতে হবে সৃষ্টিকর্তার উপরে, আল্লাহ তাআলার উপরে, সৃষ্টিকর্তার উপরে তোমাদের বিশ্বাস রাখতে হবে, আমার উপরে তোমাদের ভরসা রাখতে হবে, এবং এই ভরসার প্রতিদান আমি দিব। আমি যে টপিক যেভাবে পড়াবো সেই টপিক সেভাবে করেই তোমাদেরকে পড়তে হবে। এবার আসো 2 নাম্বার, ম্যাথমেটিক্সের একটা বিশদ শাখা এবং একটা ডেলিভারেড শাখা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস, এখন এই ক্যালকুলাস আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বো, ম্যাথে 2 অংশে পড়বো, সমকলন এবং ব্যবকলন, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, যেটা ম্যাথমেটিক্সের টিচাররা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে গুছায়া পড়াবেন এবং অনেক টাইম নিয়ে পড়াবেন। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে একটা ইস্যু এসে পড়বে, সেটা হচ্ছে এই ক্যালকুলাস ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টার থেকেই কাজে লাগা শুরু হবে। ভেক্টর এইখান থেকে, এটা তো ফার্স্ট চ্যাপ্টার ধরা যায়, এখানেই তুমি দেখবা ভেক্টর ক্যালকুলাস চলে আসছে। তখন তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অনেকেরই এই ঝামেলা হয়, ভাই এই ক্যালকুলাস তো পারি না, মাঝখান দিয়ে কী লিখে রাখছে, এই তো বুঝতেছি না, এই তো আমি বুঝতে পারতেছি না, ভাই এই তো এক ঝামেলায় পড়ে গেছি, ক্যালকুলাস পারি না, এক ঝামেলা। এবং সেই প্রবলেমটা আমরা ফিজিক্স টিচাররাও মাঝে মধ্যে তোমাদের জন্য ফিল করি। ফার্স্ট ইয়ার এই পর্যায়ে যায় 2-1 মাস চলে গেলে বা 1 মাস চলে গেলে সবাই তখন ক্যালকুলাসের টুকটাক বেসিক জেনে দেয়, তখন মনে হয় যে হ্যাঁ এই তো বুঝছি, এগুলো এমন কঠিন কিছু না। কিন্তু ওই জিনিসটা আবার একদিনে তোমার পড়ায় দেওয়া সম্ভব না, নিশ্চয়ই বুঝতে পারতেছো। সো এরকম যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর জন্য ফার্স্ট ইয়ারে রিডিং করতে অনেক প্রবলেম হয় বইটা। তো ওই জায়গাগুলোতে আমি তোমাদের জন্য আছি, আমি ওখানে ওই জায়গাগুলোকে স্কেপটিক্যালি থাকবো কিছু সময়ের জন্য, পরে আবার ওটা গুছায় দেওয়া হবে, বাট আমি যেভাবে পড়াবো সেখানে তোমার ওই প্রবলেমগুলো আসবে না। এবার আসো আমরা ডিনামিক শুরু করতেছি। এবার আসো, হ্যাঁ এখনই ক্লাস শুরু হবে, এগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। তো এখনই ক্লাস শুরু হবে। তো তোমাদের সবাইকে বলবো যে যেভাবে করে আমি গুছাচ্ছি ওভাবে করে আমার সঙ্গে সঙ্গে আগাও। আমাদের টার্গেট হবে প্রত্যেক চ্যাপ্টারে সবগুলো লেকচার শেষ করা, ভাইয়া যে কটা অঙ্ক করাইছে সেগুলো সব করা, এবং সব অঙ্ক শেষ। সো আমাদের প্রথম কাজ শেষ। এরপরে তুমি বই খুলে অঙ্ক করা শুরু করো। ফিজিক্সে ম্যাথ পারো মানে তুমি ফিজিক্স পারো, মনে রাখবে এইচএসসি স্ট্যান্ডার্ডে ফিজিক্সে ম্যাথ পারো মানে তুমি সব পারো। ওকে, তারপরে তুমি অঙ্কগুলোর সঙ্গে আস্তে আস্তে করে হাঁটতে শুরু করবো, আমরা A to Z সব কিছুই পড়াই দেব। তাহলে চলো আর দেরি না করি, সবাই বেসিক গাইডলাইন পেয়ে গেছো, এবার আমরা ক্লাসের ভিতরে ঢুকে যাই। প্রতিদিন তো এভাবে করে আলোচনা করার সুযোগটা থাকে না, দ্যাটস ওয়াই প্রথম দিন আমরা একটু বলে নিলাম। এবার আসো আমরা ক্লাসে চলে যাই। সো গতিবিদ্যা, ডিনামিক্স। সো গতিবিদ্যার সঙ্গে আমাদের টুকটাক পরিচয় 9 থেকেই আছে, 9-10 থেকেই আছে। আমরা গতিবিদ্যার কতগুলো সূত্রের সঙ্গে পরিচিত, সো আমরা আজকে ওই সূত্রগুলো দিয়েই ক্লাসটা শুরু করব। আমার মতো করেই আমি পুরো চ্যাপ্টার সাজাবো, তোমরা আমার মতো করেই ফলো করবা, A to Z কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এই সূত্রগুলো কি তোমাদের সবার জানা আছে না? S = UT প্লাস হাফ A T square, then V = U plus AT, then V square = U square plus twice AS, এবং সমবেগের ক্ষেত্রে এরকম সূত্র তোমাদের জানা আছে S = VT। তো এই সূত্রগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। এই সূত্রগুলোকে ভাঙলে আমরা মোট 4টা টার্ম পাই। এই সূত্রগুলোকে ভাঙলে আমরা মোট 4টা টার্ম পাই। কী কী টার্ম? নাম্বার ওয়ান আমরা পাই হচ্ছে গিয়া সরণ। দেখো এস সূত্রের মধ্যে বিভিন্ন জায়গায় এস আছে, এসকে আমরা বলি সরণ বা ডিসপ্লেসমেন্ট। নাম্বার 2 আমরা যে টার্মটা পাই সেটা হচ্ছে গিয়ে বেগ। আদি বেগ বলো আর শেষ বেগ বলো, টার্মটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। নাম্বার 3-তে আমরা যে টার্মটা পাই সেটা হচ্ছে গিয়া ত্বরণ বা এক্সেলারেশন, ত্বরণ। এবং নাম্বার 4-এ আমরা যে টার্মটা পাই সেটা হচ্ছে গিয়া সময়, সেটা হলো সময়। টি দ্বারা আমরা বুঝি সময়। তাহলে আমরা ভেক্টরের বেসিক থেকে জানি যে সকল রাশির দিক থাকা দরকার, সেই সকল রাশি হচ্ছে গিয়া ভেক্টর বা দিক আছে। তাহলে এদের মধ্যে কে কে ভেক্টর?
এই প্রথম তিনজন কিন্তু ভেক্টর রাশি, সরণ, বেগ, ত্বরণ। এই প্রথম তিনজন হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। ক্লিয়ার? ফাইন। এই প্রথম তিনজন হচ্ছে গিয়া ভেক্টর রাশি। তাহলে বুঝতেছো এদের প্রত্যেকেরই দিক আছে, এদের প্রত্যেকেরই দিক আছে। ওকে, এবার সময়, সময় কি ভেক্টর রাশি? না, সময় ভেক্টর রাশি না। সময়কে আমরা বলবো হচ্ছে কি স্কেলার রাশি। সময়কে আমরা বলবো স্কেলার রাশি। ওকে, স্কেলার রাশি বা অদিক রাশি, এর কোনো দিক নাই। স্কেলার রাশি বা অদিক রাশি, এটার কোনো দিক নাই। ওকে, এখন এই যে সূত্রগুলো দেখতেছো, এই সূত্রগুলোতে আমরা প্লাস সাইন দেখি সব জায়গায়, বা সব জায়গায় প্লাস হয়, সব জায়গায় প্লাস হয় না। তোমরা এরকম কেস দেখেছো কিছু কিছু জায়গায় মাইনাস হয় মন্দন থাকলে। সো আমাদের এই জায়গাটাতে সবার আগে ভেক্টর রাশির দিকগুলা সাইনিং করতে হবে। আমি একটা সরল রুল শিখাই দিব, এই রুলের মাধ্যমে যে কোনো অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো। দেখো, সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি। তাহলে এই রাশিগুলার দিকের উপরে ডিপেন্ড করতেছে কখন মাঝে প্লাস হবে, কখন মাঝে মাইনাস হবে। এই সূত্রগুলো আমরা সবাই জানি, তোমরা বই খুলে দেখবে এই সূত্রের প্রতিপাদন আছে। প্রথমে এইসব প্রতিপাদন কিছু পাওয়া লাগবে না, আমি যেমনি গুছাচ্ছি এমনি করে আমরা গুছাই নিব। তাহলে ফার্স্ট মনে রাখবো, সরণ ভেক্টরকে আমরা আগে ডিফাইন করব। সরণ ভেক্টর, সরণ ভেক্টর। ওকে, আমরা প্রথমে সরণ ভেক্টরটাকে ডিফাইন করব। ওকে, তো সরণ ভেক্টরের সংজ্ঞা আমি বলতেছি। আদিবিন্দু ও শেষ বিন্দুর সংযোগকারী সরলরেখা, সংযোগকারী সরল রেখাই সরণের মান এবং এর দিক হবে আদি থেকে শেষের দিকে, আদি থেকে শেষের দিকে। তাহলে সরণ একটা ভেক্টর, এর মান হবে আদি বিন্দু শেষ বিন্দু সংযোগ সরলরেখা এবং এর দিক হবে আদি থেকে শেষের দিকে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তো ব্যাপারটা এইভাবে দেখো, লেটস সে এইটা একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এইটা আরেকটা বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু। এখন মনে করো কোনো এক ব্যক্তি এ থেকে বিতে গেল, তাহলে সরণের মানটা কি হবে? সরণের মানটা হবে এ থেকে বি এর দিকে। এই যে এ থেকে বি এর দিকে যে সরল রেখাটা, এটাই হবে সরণের মান। এটা যদি 5 মিটার হয় তাহলে সরণ হবে 5 মিটার। দিকটা কোন দিকে হবে? দিকটা মনে রাখবা, আদি বিন্দু এটা ইনিশিয়াল পয়েন্ট, আই ফর ইনিশিয়াল আর এফ ফর ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল বিন্দু। তার মানে বুঝতেছো আদি থেকে শেষের দিকে, মানে সরণ ভেক্টরের দিক হবে এ থেকে বি এর দিকে। এখন মনে করো কোনো একটা পিঁপড়া এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, কোনো একটা পিঁপড়া এ থেকে বি বিন্দুতে গেল। ও কিভাবে গেল? মনে করো ও এভাবে পেঁচায়ে পেঁচায়ে গেল, এ থেকে এরকম পেঁচায়ে পেঁচায়ে এই পথে এসে সে বি বিন্দুতে আসলো। তাহলে তার সরণ কত হলো? আমাদের সংজ্ঞা কি বলে দেখো, আদি বিন্দু ও শেষ বিন্দু সংযোগকারী সরল রেখাই হচ্ছে সরণের মান। এখন সে এ থেকে বিতে যতই পেঁচায়া আসুক, তার সরণের মান হবে এ থেকে বি এর দিকে। এইটা আগে যতটুকু ছিল ততটুকুই সরণের মান। দিকটা কি হবে? দিকটা হবে হচ্ছে এ থেকে বি বরাবর। সে যে রাস্তায় ঘুরে আসুক, লেটস সে সে এই রাস্তায় ঘুরে আসলো না, সে আরেকটা রাস্তা চুজ করলো এরকম, তাতে কি সরণ চেঞ্জ হবে? তাতেও তার সরণ চেঞ্জ হবে না, সরণ হবে এ থেকে বি এর দিকেই। তার মানে আমরা বুঝতেছি আমি যে পথেই যাই সরণের মান ফিক্স থাকবে। এটা যদি আদি বিন্দু হয় এ, এই কথাগুলো মনে হচ্ছে না প্রথমে? আচ্ছা ভাই এইগুলো তো সোজা কথাবার্তা, এই সোজা কথাবার্তাগুলোই ক্লিয়ার থাকলে তুমি দেখবে কঠিন কথাবার্তা কত সহজ হয়ে যায় সামনে গিয়ে। এগুলাকে আমি কেন বলতেছি?
আমি কি বোকা? না, আমি এগুলো বলতেছি, এগুলাতেই সবার প্রবলেমগুলো হয় ফাইনালি গিয়ে। ফাইন, মনে করো এ থেকে বিতে এই রাস্তায় আসছে কেউ, কেউ এই রাস্তায় আসছে, কেউ এই রাস্তায় আসছে, তিনটা পথে গেছে, দেখতে পাচ্ছি এটা প্রথম পথ, এটা দ্বিতীয় পথ, এইটা তৃতীয় পথ, তিনটা পথে এ থেকে বিতে গেছে। সরণ কি চেঞ্জ হবে? সরণ চেঞ্জ হবে না। সরণের মান হবে এ থেকে বি এর দিকে, এই যে সরল রেখাটার যতটুকু মান অতটুকু, আর দিক হবে এ থেকে বি এর দিকে, দিক হবে এ থেকে বি এর দিকে। সবাই এতটুকু আমরা বুঝে ফেলছি, সবাই আমরা এতটুকু বুঝে ফেলছি। তাইলে সরণ ভেক্টর আমরা সবাই বুঝে ফেলছি। এখন আরেকটা টার্মের সঙ্গে আমরা পরিচিত, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়া দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। ইংলিশে এটাকে বলে ডিস্টেন্স বা দূরত্ব, আর সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি? দেখো খেয়াল করে, দূরত্ব হচ্ছে সে যতটুকু পথ হাঁটছে। আমি যদি ডিরেক্ট এই 2 নাম্বার পথে যাই, তাহলে তার সরণও যা, তার দূরত্বও তাই, সে এইটুকু দূরত্বই অতিক্রম করছে। আমি যদি এই প্রথম পথে যাই, তাহলে দেখো তার সরণ কিন্তু এতটুকুই থাকবে, কিন্তু তার দূরত্বটা বেড়ে যাবে, সে অনেক পথ হেঁটে আসছে। আবার 3 নাম্বার পথে গেলে একই রকমভাবে তার সরণ এটাই থাকবে, বাট অতিক্রান্ত দূরত্ব বললে সে এই 3 নাম্বার পথটার দৈর্ঘ্যের সমান হবে। এইখানেও এভাবে করে চিন্তা করতে পারো, সরণ সবসময় হবে এই এ বি এর মাঝে সংযোগকারী সরলরেখার দূরত্ব মানটা, আর এই বিভিন্ন পথে গেলে এই পথের যে অতিক্রান্ত পথটা, যে অতিক্রান্ত দূরত্বটা, সেটাকেই আমরা বলবো দূরত্ব। দূরত্ব কিন্তু স্কেলার রাশি, দূরত্বের কোনো দিক নাই। আমি যে পথে যাব, আমি এ থেকে বি এর মাঝে হাজার কোটি পথে যাইতে পারি, যে সব পথে যাব সেই পথে আমি দূরত্ব আসলে ভ্যারি করাইতে পারি, বাট এ বি এর মাঝে সরণের মান কখনোই ভ্যারি করানো যাবে, ভ্যারি করবে না। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে গতির সমীকরণ দেখছি, আমরা যে গতির সমীকরণ দেখছি, এইখানে কখন প্লাস হয় কখন মাইনাস হয় মেজরিটি আমরা ভুল করি। কোনো কোনো সময় হঠাৎ করে দেখি এখানে মাইনাস এসে গেছে, কোথায় মাইনাস এসে গেছে, হঠাৎ করে কী যেন হয়ে গেল, বইয়ে দেখবেন ধূপধাপ অঙ্ক বসাইছে, বুঝতেছি না যে কেন মাইনাস হলো, কোনটা প্লাস হলো। ওই জিনিসটা একবারে সলভ হয়ে যাবে যদি সরণ আমরা বুঝে যাই। তাইলে আমরা কতগুলো রুল শিখবো এখন। দেখো, নাম্বার 1, আমরা যখন গতির অঙ্ক করব, এগুলো সব একমাত্রিক গতির সমীকরণ, সে মাত্রাটা নিয়ে আলোচনা পরে আসবে। আমরা যখন গতির সমীকরণ ইউজ করব, গতির সমীকরণ, এগুলো সব গতির সমীকরণ, এগুলো সব গতির সমীকরণ। সো গতির সমীকরণ ইউজ করার ক্ষেত্রে কখন প্লাস কখন মাইনাস, এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ওয়ে শিখাই দিচ্ছি। ওকে, নাম্বার 1, যখনই আমরা অঙ্ক করব, প্রথম কাজ সরণকে ডিফাইন করে নিব। সরণকে ডিফাইন করে নিব, এই কথার মানে কি আসলে? আগে সরণ ভেক্টরটা কোন দিকে, ওই অঙ্কের ভিতরে আগে দেখব সরণ ভেক্টর কোন দিকে, ওইটা আগে ফিক্সড করব। এবং সরণ ভেক্টর ফিক্সড কেমনে করে এটা আমি তোমাদের শিখাইছি। দেখব যে গতি শুরু হয়েছে কোন বিন্দু দিয়ে, কোথা থেকে আমি বস্তুকে ছুড়লাম বা কোথা থেকে একটা বস্তু গতিশীল হইল, চলা শুরু করলো, আর দেখব কোথায় গিয়ে সেটা থামলো। এই দুইটা বিন্দু আগে ফিক্সড করব, করার পরে ওদের মধ্যে একটা সরলরেখা এনে দিব আদি থেকে শেষের দিকে, তাহলে ওই দিকে সরণ, আর ওই সরলরেখার দূরত্বটাই হবে হচ্ছে সরণের মান। তাহলে প্রথম কাজ কি, সরণকে ডিফাইন করব বা সরণ ভেক্টরটা আগে ঠিক করব যে কোনো অঙ্ক করতে হইলে, গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি হবে? দ্বিতীয় কাজ হবে অন্য ভেক্টরগুলোকে, অন্য ভেক্টর কে কে এখানে বলো তো? অন্য ভেক্টর এখানে হচ্ছে গিয়া বেগ এবং ত্বরণ, আর দুইটা ভেক্টর আছে, মোট 3টা ভেক্টর, সরণ বেগ ত্বরণ। অন্য ভেক্টর মানে হচ্ছে বেগ এবং ত্বরণ। অন্য ভেক্টরগুলোর যেগুলো সরণের দিকে, এসের দিকে, যেগুলো এসের দিকে, সেইগুলো প্লাস হবে, পজিটিভ, সেইগুলো প্লাস। মানে এই দেখবো ভি এবং এ এর মধ্যে যদি এরা এসের দিকে হয় তাহলে তারা প্লাস হবে, যদি বিপরীত দিকে হয়
যদি বিপরীত দিকে হয় তাইলে মাইনাস, যদি বিপরীত দিকে হয়, যদি বিপরীত দিকে হয়, এখন একটা অঙ্ক করবো, রিলেট করতে পারবা, ধৈর্য 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 ধরে ক্লাস করতে হবে। হ্যাঁ, বিপরীত দিকে হয় তবে তবে মাইনাস। যদি কোনো ভেক্টর স্মরণের দিকে না, স্মরণের উল্টা দিকে হয়, তাইলে তাকে আমরা মাইনাস হিসাবে সমীকরণে ইউজ করব। এখন তখন আমরা তাকে মাইনাস হিসাবে ইউজ করব। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এতটুকু সবাই বুঝছে। এই জামান ধরে মারবো কিন্তু, জামান রে। জামান লিখছো ক্লাস ইজ লাইক বোরিং। ক্লাস ইজ লাইক বোরিং এই লাইনটাই ভুল, ইংলিশ করতে করতেও। ক্লাস ইজ লাইক বোরিং হয় না জামান, দিস ক্লাস ইজ বোরিং এরকম বলতে পারো, বাট ক্লাস ইজ লাইক বোরিং হয় না। এখন তোমাদের সবাইকে বলতেছি, পড়ালেখা জেনুইন উদ্দেশ্য নিয়ে পড়বা। ক্লাস প্রথম দিনেই ম্যাজিক্যাল লাগবে না, প্রত্যেক দিন ক্লাস করবা, এরপরে বুঝবা ক্লাসে আনন্দটা কোথায়। ইন্টারমিডিয়েট লাইফে ক্লাসে আনন্দ পাইতে হলে মনোযোগ দিতে হবে। জামান, আমি জানি তুমি খুবই মনোযোগী স্টুডেন্ট, ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করো, আসো। ফাইন। অন্য ভেক্টরগুলোকে এভাবে করে যদি স্মরণের দিকে হয়, তাহলে কাজ কি? দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে গিয়া স্মরণকে ডিফাইন করে নিবা। প্রথম কাজ হচ্ছে স্মরণকে ডিফাইন করে নিবা, ওকে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে গিয়া বেগ ভেক্টর এবং ত্বরণ ভেক্টর দেখবা স্মরণের দিকে কিনা। স্মরণের দিকে হইলে তাদেরকে প্লাস বসাবা সমীকরণে, আর যদি উল্টা দিকে হয় তাহলে তাদেরকে মাইনাস বসাবা। যেমন সরি বলা কিছু নাই, মজা করতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, ফাইন। তাহলে এবার আসে একটা অঙ্ক করি। দেখছো, জাস্ট আমরা স্মরণের সংজ্ঞা শিখছি, এই সমীকরণ আমরা জানতাম, এবং হচ্ছে গিয়া কেমনে সমীকরণে প্লাস মাইনাস হবে সেটা ধরছি। এখনই একটা অঙ্ক করব, যেই অঙ্কটা তোমরা 9-10-এও করছো। তো চলো আমরা এরকম একটা চমৎকার অঙ্ক সলভ করি। প্রথম অঙ্কটা এই সবাই মনোযোগ, হ্যাঁ। আচ্ছা, ফাইন। সো এইটা একটা দালান, এইটা একটা দালান, জানলাগুলো খোলা, খোলা থাকুক সম্ভাবনার সকল দুয়ার। ফাইন, সব দরজা জানলা খুলে বসে থাকলে যদিও চোর আসবে, দিস ইজ সামথিং। আচ্ছা, তো এরকম করে হচ্ছে গিয়ে একটা দালান আছে। এই দালানটার উচ্চতা 10 মিটার, এই দালানটার হাইট 10 মিটার। এখন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? এই দালানের ছাদে এক ব্যক্তি আছে। ওই ব্যক্তি কি করছে? হাতে একটা বল নিছে। এই বল নিয়ে সে বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিছে, এই দিকে ছুঁড়ে দিছে, উপরে 10 মিটার লম্বা দালান থেকে উপরে ছুটছে। কত বেগে ছুটছে? বেগের মান বলে দিছে যে এখান থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে। লেটস সে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরে ছুঁড়ে দিছে। তো ঘটনা কি ঘটবে? বস্তুটা উপরে উঠে তারপরে এসে মাটিতে পড়বে, তাই না? উপরে ছুড়লাম, তো বস্তুটা এরকম উপরে ছুড়লে এরকম হবে, যে উপরে ছুড়লাম, উপরে উঠে লাস্টে গিয়ে আবার মাটিতে পড়বে। তো এখানে কোশ্চেনটা হলো মাটিতে পড়তে বস্তুটির কত সময় লাগবে? বস্তুটির কত সময় লাগবে? মাটিতে পড়তে বস্তুটির কত সময় লাগবে? সোজা একটা অঙ্ক, খুবই সোজা একটা অঙ্ক, করতে নাও। মেজরিটি অনেকভাবে করবা, অনেকে আবার ভুলও করবা। সোজা অঙ্ক, 9-10-এ করা একটা অঙ্ক। তাহলে দেখো আমাদের কাছে কি কি ডেটা আছে। ছুঁড়ে দেওয়ার বেগ আছে, এটাকে আদি বেগ না, যেটাকে তোমরা ইউ বলো। আমাদের উচ্চতা দেওয়া আছে। তো আমাদের লাগবে কাকে? সময়। আমরা দেখতেছি আমাদের অঙ্কে আনসারটা চাইছে মাটিতে পড়তে কত সময় লাগবে। তাহলে দেখো আমরা প্রথম কাজ কি, আমরা এখানে দেখছি অ্যালগরিদম কি, স্মরণকে আগে ডিফাইন করব। তাহলে চলো আগে স্মরণটা ডিফাইন করি। মনোযোগ দিও কিন্তু, এখানে অনেকে ব্যস্ত লাগে। ছোড়ার বিন্দু কোনটা? ছোড়ার বিন্দু এইটা আদি বিন্দু, খেয়াল করো, এইটা আদি বিন্দু। এখন এই বলটা প্রথমে উপরে উঠবে, উঠে আবার নামবে, নামতে নামতে একটা সময় সে মাটিতে আসবে। তাহলে শেষ বিন্দু কোনটা? ফাইনাল ফলাফল মাটিতে পড়া, মানে বলটা এসে মাটিতে পড়ছে, এটাই তার শেষ বিন্দু। এটা হচ্ছে তার আদি বিন্দু। এরপরে সে উপরে উঠছে, ফাইনালি এসে সে মাটিতে পড়ছে, এটাই তার শেষ বিন্দু। তাহলে এটা হচ্ছে গিয়া তার ফাইনাল পজিশন।
এখন সরণ ভেক্টরটা কেমনে বের করে? আমরা আদি বিন্দু শেষ বিন্দু পেয়ে গেছি। সরণ ভেক্টর হচ্ছে আদি বিন্দু শেষ বিন্দু সংযোগকারী সরলরেখা, দিক হবে আদি থেকে শেষের দিক। তার মানে এইখানে এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, তাহলে সরণের দিক কোন দিক? সরণের দিক হবে আদি থেকে শেষের দিকে, এইটা সরণের দিক। দেখো আদি থেকে শেষের দিক, এটাই আমাদের সরণের দিক, এটাই হবে আমাদের সরণের দিক। সরণ ভেক্টর নিচের দিকে আদি থেকে শেষের দিকে এখানে, এবং সরণ ভেক্টরের মান কি? এইটুকু সমান, আর এইটা কি? দালানটার উচ্চতা, মানে সরণ ভেক্টরের মান হবে 10 মিটার এবং এর দিকটা নিচের দিকে। এখন তুমি বলতে পারো ভাইয়া এই বস্তুটা তো উপরে উঠলো তারপরে না নিচে এসে বললো, তাতে কি যায় আসে? এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে খেয়াল করে দেখো, মনোযোগ দেখো, এইখানে বস্তু এই যে এইখান থেকে এখানে গেছে, এটাই সরণের দিক, এটাই সরণ, এটা এতটুকু মানই সরণ। এখন সে যদি এরকম পেঁচানো পথে ঘুরায় আসে, তাতে কি সরণ চেঞ্জ হবে? আদি বিন্দু শেষ বিন্দু ফিক্স থাকলে সরণ সেটাই হবে। এখানে খেয়াল করে দেখো যে এই বস্তুটা উপরে উঠে তারপরে এসে পড়ছে, তাতে তার অতিক্রান্ত দূরত্ব বাড়ছে, বাট সরণ কিন্তু এখান থেকে ছুটছে এখানে এসে পড়ছে, মানে নিচের দিকে, এবং এটার মান হবে হচ্ছে গিয়ে এই দালানের সমান। সরণে ডিফাইন করে ফেলছি, এস কত পেয়ে গেছি। আদিবেগ, আদিবেগ কোন দিকে খেয়াল করো, আদিবেগ খেয়াল করো উপরের দিকে। আমরা ছুটছি কোন দিকে? আদিতে যে বেগে ছুটছি এটা ছুটছি উপরের দিকে। এটা কি সরণের সঙ্গে মেলে? মেলে না। দেখো আমরা এখানেই দেখছি অন্য ভেক্টর বেগ এবং ত্বরণ, অন্য যে ভেক্টর আছে সেগুলো সরণের দিকে যদি মিলে তাহলে প্লাস, বিপরীতে হইলে মাইনাস। এখানে সরণ তো নিচের দিকে, আদিবেগ তো উপরের দিকে, তার মানে এই আদিবেগ সরণের দিকে মিলে নাই, উল্টা দিকে, তাহলে আদিবেগকে আমরা মাইনাস বসাবো। এখানে ত্বরণ কোন দিকে? এখানে ত্বরণ আমরা জানি, এখানে ত্বরণ হচ্ছে গিয়া জি, মহাকর্ষ ত্বরণ তারে নিচের দিকে টানতেছে, আমরা এখানে জানি। এখানে ছুটে দেওয়া বস্তুর উপরে মহাকর্ষ ত্বরণ সবসময় নিচে টানে। তাহলে খেয়াল করে দেখো এই যে মহাকর্ষ ত্বরণ জি বা অভিকর্ষ ত্বরণ জি, এটা নিচের দিকে, তার মানে এইটা তো সরণের সঙ্গে মিলছে, সরণও তো নিচের দিকে, তার মানে এই ত্বরণটা হবে প্লাস, সরণের দিকে মিলছে তাহলে ত্বরণ প্লাস হবে, আর আদিবেগ উল্টা দিকে তাহলে ওইটা মাইনাস হবে। তাহলে আমাদের এই সূত্রটার কি রূপ হবে দেখো তো, এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোনটা কোনটা প্লাস? সরণ তো সবসময় প্লাস আমরা ধরে নিচ্ছি, সরণের সঙ্গে আদিবেগ মেলে নাই তাহলে ইউ মাইনাস, ত্বরণ আবার মিলছে তাইলে এ প্লাস। তাহলে এই সমীকরণটাই দেখতে কেমন হবে? এস ইকলস টু মাইনাস ইউটি প্লাস হাফ, এর জায়গায় জি বসবে, ত্বরণের মান তো জি এর সমান, হাফ জি টি স্কোয়ার। সবাই নিশ্চয়ই বুঝছো। দেখো সরণ প্লাস, ত্বরণ সরণের দিকে, এই জন্য ওটাও প্লাস, কিন্তু আদিবেগ উল্টা দিকে ছিল, দ্যাটস ওয়াই ওটা মাইনাস। তাহলে এইখানে সমীকরণ, এই অঙ্কের ক্ষেত্রে সমীকরণ হবে এইটা। এবার দেখো অঙ্ক হয়ে গেছে। সরণের মান কত? 10 মিটার, আমরা দেখছি এখানে মান 10। আদিবেগের মান কত? 5, দেখতেছি 5 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে। সময়টাই আমাদের অঙ্কে বের করতে হবে, টি প্লাস জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার। এই সমীকরণকে যদি আমরা সলভ করি, দেখতেছো এখানে অজানাটাকে, আননোনটাকে, আননোনটা হচ্ছে টি, অজানা হচ্ছে টি। এই সমীকরণকে সলভ করলে সময়ের ভ্যালু বেরোবে, এই সমীকরণকে সমাধান করলে সময়ের ভ্যালু বেরোবে। আমি ক্যালকুলেটারে একবারে সমাধান করে নিচ্ছি, তোমাদের এই ক্যালকুলেটারের টিক্স আমি শিখাবো, প্রত্যেকটাই শিখাবো। ওকে, সবাই মনোযোগের সঙ্গে ক্লাস করো, ধীরে ধীরে ধৈর্য ধরো। আমাদের কোরআনেও বলা আছে বা ইসলাম বা সব রিলিজিয়নে বলা আছে, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা বলেছেন হে মানব সম্প্রদায় তোমাদের বড়ই তাড়াহুড়া, মানে তোমরা অনেক অধৈর্য। তো আমি অধৈর্য, তোমরা অধৈর্য, সবাই অধৈর্য, বাট আমরা যখন ধৈর্যশীল হই তখনই ওইখানে প্রোডাক্টিভ কিছু একটা তৈরি হয়। ওকে, সো ধৈর্যশীল হতে হবে। ফাইন, ধৈর্য ধরে শিখো, আস্তে আস্তে সব কিছু আমরা শিখবো। ফাইন, আচ্ছা, -10 এটা সলভ করলে টি এর দুইটা আনসার আসবে, এটা সলভ করলে টি এর দুইটা আনসার আসবে। প্রথম যে আনসারটা আসবে, একটা আসবে প্লাস, একটা আসবে মাইনাস। একটা আনসার আসবে এরকম, আমি ক্যালকুলেটার সলভ করছি, তো আমি ক্যালকুলেটার সলভ করছি, সো ক্যালকুলেটার সলভ করলে একটা আসবে এরকম, এইটা একটা আসবে, আরেকটা আসবে এরকম। ওকে, দুইটা আনসার আসবে, এর মধ্যে একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা যদি আমি একদম নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে আসি, হ্যাঁ,
দেখো এটা যদি আমি একদম সাংখ্যিক মানে আনি তাহলে এইটার ভ্যালু হবে, এইটা হবে প্লাস মান, এবং এইটার ভ্যালু আসবে হচ্ছে গিয়া 2.027 সেকেন্ড, এবং এটাই আনসার, এবং এটাই আনসার, এটাই আমাদের এই অঙ্কের আনসার। মাটিতে পড়তে এত সেকেন্ডই লাগবে। এটা যদি করতা তাহলে টি এর ভ্যালু যেটা আসতো সেটা মাইনাস আসতো। সময়ের ভ্যালু কি মাইনাস আসতে পারে? সময়ের ভ্যালু কি মাইনাস আসতে পারে? সময়ের ভ্যালু কখনোই মাইনাস আসতে পারে না। ঠিক আছে, আমি যদি এটা করতাম, যদি এটা করতাম তাহলে এটার ভ্যালুটা আসতো হচ্ছে গিয়া -1.0067 সেকেন্ড। সময়ের ভ্যালু মাইনাস হতে পারে, টাইম কখনো মাইনাস হতে পারে না। তাহলে এটা কাটা। দেখো তুমি এই অঙ্ক যেমন নিচে সামনে করতে পারো, বাট এই অঙ্কটা দেখো আনসার এটাই হবে। ক্লিয়ার? কারো কি কোনো প্যাচ লাগছে? কারো কি কোনো প্যাচ লাগছে? কারো কোনো প্যাচ লাগে নাই। ঘটনা একদম সিম্পল, ভেরি গুড। এই যে সোনিয়া আনসার করছো, রামিসা আনসার করছো, তারপরে পূজা মজুমদার আনসার করছো, এবং অনেকেই আনসার করো নাই, বাট আমি জানি তোমরা অনেকেই আনসারটি মিলাতে পারছো। তারপর জান্নাত আনসার করছো, ভেরি গুড। তাহলে দেখো আমরা এইটা সবাই আনসার করে ফেলতে পারলাম। ওকে, লাজু খন্দকার আনসার করছো, ভেরি গুড ভেরি গুড। যারা আনসার করো তাদেরকে কিন্তু আমি খুবই পছন্দ করি, যে তারা যে ক্লাস করতেছো সেটা বোঝা যাচ্ছে, তাই না? আমরা সবাই ক্লাস করতেছি, আমি জানি অনেকে পারছো তাও আনসার করো না, দ্যাটস সামথিং এলস। ওকে, এবি ঠিক হে, এবি ঠিক হে, ফাইন, ক্লিয়ার, ভেরি গুড। দেখো কখনোই তোমার প্যাচ লাগবে না, যতই এলোমেলো তোমরা হোক না, অনেকে আনসার করতেছো, আমি দেখতেছি, আমার ভালো লাগতেছে। ঠিক আছে, ওকে ওকে, কোনো প্রবলেম হবে না। ফার্স্ট চ্যাপ্টার না করা থাকলে কোনো প্রবলেম হবে না, আমি ওভাবে পড়াবো, সব কিছু পড়াবো, বা ফার্স্ট চ্যাপ্টার করে ফেলবা, দেওয়া আছে কিন্তু। ওকে ওকে, ফাইন। সো এভাবে করলে আমরা সবাই অঙ্কটা পেরে গেছি। দেখো আমি কিন্তু তোমাদের একটা গুরুতর প্রবলেম সলভ করে দিলাম। এই সব সমীকরণ ইউজ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে সরণ ভেক্টরটাকে আইডেন্টিফাই করা। এরপরে অন্য ভেক্টরগুলো কোনটা প্লাস হবে মাইনাস হবে কেমনে বুঝবো? সরণের সঙ্গে মিললে প্লাস, সরণের উল্টা দিক হইলে মাইনাস। এই সেম অঙ্কটাই অন্য রূপ নিতে পারে, এটা তো আমরা পারলাম। দেখো এই একই অঙ্ক আমরা অন্য রূপে করতে পারি। দেখো এই অঙ্কটা আমি স্টেটমেন্টটা লিখবো। আমি মেজরিটি সময় যখন আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, লাস্টে যায় দেখবা টাইপ করা অঙ্ক দুবদাপ করাচ্ছি, কজ তখন সবাই আমরা সক্ষম। ওকে, বাট মেজরিটি সময় দেখবা আমি হাতে লিখে লিখে আনসারটা করাই। তার মানে কি আমাদের টাইপিস্ট নাই? আমরা কি চাইলে টাইপ করাতে পারি না? টাইপিস্ট বসে আছে টাইপ করার জন্য, কিন্তু টাইপ করাবো না। কেন করাবো না? কারণ আমি যখন লিখে লিখে তোমাদের সামনে এই স্টেটমেন্টগুলো লিখতেছি, তখন আমার সঙ্গে সঙ্গেই তোমরা পড়তেছো, আমার লেখা দেখতেছো আর পড়তেছো, তোমরাও নোট করতেছো। তার মানে উই আর স্ট্রাগলিং টুগেদার, এবং এইটা বেশি ইম্প্যাক্টফুল। হঠাৎ করে একটা স্লাইড চলে আসছে, স্লাইডে সব টাইপ করা আছে, তুমি না কোথায় এলো কি বুঝতে বুঝতে ক্লাস অনেক দূর চলে গেছে। সো আই ডোন্ট লাইক ইট। ওকে, লাস্টে যখন আমরা গদ বাঁধা অনেক অঙ্ক করবো তখন টাইপ থাকবে, বাট হাতে লিখে আমি তোমাদের জন্য পরিশ্রম করতে রাজি আছি। তো দেখো আমরা একটা স্টেটমেন্ট লিখবো, এটাই বেস্ট হয়ে একদিন দুই দিন পড়াচ্ছি না, 12-13 বছর হয়েছে, আই নো কোনটা বেটার হয়। অনেক ওয়েতে এইটা ট্রাই করছি, ওইটা ট্রাই করছি, কোনটাতে স্টুডেন্ট ভালো বুঝে সেটা নিজে যখন বুঝছি, সেটাই আমার এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সঙ্গে আমি কাজে লাগাচ্ছি। নিশ্চিন্তে থাকো, উই আর অন গুড হ্যান্ড। ওকে, ফাইন। আচ্ছা, এরপর চলো একটা সুন্দর স্টেটমেন্ট লিখে আমরা আরেকটা অঙ্ক করি, এবং করার সময় তুমি ম্যাজিক্যালি ফিল করবা অঙ্কগুলোর মধ্যে অনেক মিল আছে।
ফাইন। সো আমি স্টেটমেন্টটা পুরোটা হাতে লিখছি, দেখো সবার স্টেটমেন্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খুব ভালো, তোমরা জোস, ইউ গাইস আর অ্যামেজিং। তোমরা ক্লাসে শুরু থেকে যে স্টুডেন্টরা আছো তারা ক্লাসটি করছো, আমি দেখতেছি ক্লাসটি অলমোস্ট 1 ঘন্টার মতো একটা টাইম আমরা পাড়ি দিয়ে ফেলছি, 55 মিনিটের মতো। সো তোমরা ক্লাসটাতে আসো, আমি অন টাইমে ক্লাসে চলে আসবো, তোমরা এরকম থাকবা, ধৈর্য ধরে থাকো। এই ফিজিক্স যদি মনোযোগ দিয়ে না পারো একটা সময় একদম বিষবদ হয়ে যাবে, মনে হবে যে বিস্ফোরা হয়ে গেছে, ভাই আর পারতেছি না, কেমন জানি ভয় লাগে দেখলেই, সেই ভয় থাকবে না। ওকে, আরাব একটু নিজে সাউন্ডটা বাড়ানো। আচ্ছা, তো দেখো স্টেটমেন্টে কি বলছে। স্টেটমেন্টে বলছে একটি বস্তু ঊর্ধ্বগামী বেলুনের সাথে বাঁধা, মানে একটা বেলুন এটা ঊর্ধ্বগামী, এটার সঙ্গে একটা বস্তু বাঁধা, মানে ব্যাপারটা এরকম। দেখো এটা একটা বেলুন, একটা না আঁকলাম। ওকে, এই বেলুনের সঙ্গে একটা বস্তু এভাবে করে বাঁধা, এবং এই বেলুনটা ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী মানে বুঝতেছো, বেলুনটা উপরের দিকে উঠতেছে। এই বেলুনটা, এই বস্তু বাঁধা বেলুনটা ঊর্ধ্বগামী, উপরে উঠতেছে। ভূমি হতে 5 মিটার উচ্চতায়, ভূমি হতে 5 মিটার উচ্চতায় থাকা অবস্থায়, তার মানে এই বেলুনটা কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে যখন সে 5 মিটার উচ্চতায় আছে। মানে বুঝতেছো, এইখান থেকে এই জায়গাটা, এই যে ভূমি, এখান থেকে উচ্চতা কতটুকু? 5 মিটার। এটা বলে দিছে এই উচ্চতা 5 মিটার, ভূমি থেকে 5 মিটার উপরে আছে। ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকা অবস্থায় বেলুনটির ঊর্ধ্বমুখী বেগ 5 মিটার পার সেকেন্ড। একটা কাজ করি, এই ডেটাটাকে 10 মিটার করে দিই, তাহলে মজা হবে। এটাকে 10 মিটার করে দিই, ভূমি থেকে 10 মিটার উচ্চতা বলে দিই, তাহলে আরো বেটার হবে। হ্যাঁ, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আমি বলে দিই, তাহলে ভালো। কেন ভালো? আগের অঙ্ক আর এই অঙ্ক সেম হয়ে যাবে, আনসার মিলে যাবে, একবারে করে ফেলতে পারবো, আমার আর ক্যালকুলেশন করা লাগবে না। হুররে যাও। দেখো, তো ভূমি হতে 10 মিটার উচ্চতায় থাকা অবস্থায় বেলুনটির ঊর্ধ্বমুখী বেগ 5 মিটার পার সেকেন্ড। ওকে, মানে এই যে বেলুনটা আছে এটার ঊর্ধ্বমুখী বেগ, মানে উপরের দিকে যে বেগটা, হ্যাঁ, ঊর্ধ্বমুখী বেগ এইটা, যেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই বেগটা কোন দিকে? উপরের দিকে। ঊর্ধ্বমুখী, এই যে যখন 5 মিটার উচ্চতায় আছে ওই অবস্থায় বেলুনটার উপরের দিকে বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড, যেহেতু বেলুনটা ঊর্ধ্বমুখী। এবং ওই অবস্থায় সুতা ছিঁড়ে, ওই অবস্থায় এই সুতাটা এখান থেকে ছিঁড়ে যাবে, সুতাটা এখান থেকে ছিঁড়ে যাবে। সুতা ছিঁড়ে গেলে বস্তুটির মাটিতে পড়তে কত সময় লাগবে? খুব সিম্পল, এটা 10 মিটার উচ্চতায় আছে, সুতা ছিঁড়ে গেলে তো বস্তুটা মাটিতে এসে পড়বে, তাহলে কত সময় লাগবে? এবার আসো, এইখানে জড়তার কনসেপ্টটা চলে আসবে। কিভাবে চলে আসবে? দেখো, যখন সুতা ছিঁড়বে, প্রথম কাজ আমরা সরণরে আইডেন্টিফাই করব। যখন সুতা ছিঁড়বে তখন চিন্তা করো, যখন সুতা ছিঁড়বে তখন চিন্তা করো যে সুতা ছেঁড়ার সঙ্গে সঙ্গে কি বস্তু নিচের দিকে পড়বে? সুতা ছেঁড়ার সঙ্গে সঙ্গে কি বস্তু নিচের দিকে পড়বে? না। দেখো, এইটা মনে করো সেই বস্তু, এরা এরা এই যে পেয়ে গেছে, এই যে এটা মনে করো সেই বস্তু। হ্যাঁ, এটা মনে করো সেই বস্তু। এখন আমার হাতটা মনে করো বেলুন। তো আমি যখন উপরের দিকে উঠতেছি, লেটসে আমি যখন উপরের দিকে হাতটা উঠাইতেছি, হ্যাঁ, তখন খেয়াল করবা এটা মনে করো বেলুন, আমার হাতটা বেলুন আর এটা হচ্ছে বস্তু। ছিঁড়ে যাওয়া মাত্রই আমার হাত যদি 5 মিটার পার সেকেন্ড উপরে ওঠে, দেখো বস্তুটাও 5 মিটার পার সেকেন্ড উপরে উঠতেছে। খেয়াল করো, আমার হাত যদি 5 মিটার পার সেকেন্ড বেগে ওঠে, বস্তুটাও 5 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে। আমার হাত যদি 5 মিটার পার সেকেন্ড বেগে ওঠে, বস্তুও 5 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে। এখন তার মানে বেলুনের যা বেগ বস্তুরও বেগ তাই। তাহলে এই মুহূর্তে বুঝে যাচ্ছি যে যদি এরকম হয় যে এটা 5 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে, তার মানে বস্তুটাও উপরের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে। ছিঁড়ে যাওয়া মাত্রই কি বস্তু নিচে পড়বে? না। দেখো, আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়া মানে সুতা ছেড়ে যাওয়া, দেখো এরকম। আবার খেয়াল করো, এই যে রেডি 1 2 3 উঠতেছে। ছেড়ে দেওয়ার পরেও বস্তুটা অনেকটা উপরে উঠছে না? দেখো, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে পড়ে নাই, কিন্তু গতি জড়তার কারণে ছেড়ে দেওয়ার পরেও বস্তুটা কিছুটা সময় উপরের দিকে উঠেছে। কেন উঠেছে? গতি জড়তা, যেদিকে গতি থাকে ওই দিকেই সে উঠতে থাকে। বা ত্বরণ জি নিচের দিকের জন্য ওই বেগটা কমতে কমতে একটা সময় 0 হয়ে তারপরে নিচে নামে। ফাইন। সো হোয়াট এভার ইট ইজ,
এইটার বেগের দিকটা কোন দিকে? উপরের দিকে। ছিঁড়ে যাওয়ার মুহূর্তের বেগকেই আমরা বলতে পারবো আদি বেগ। আদি বেগটা কোন দিকে? উপরের দিকে। এইটা উপরে উঠে ফাইনালি এসে কোথায় পড়বে? নিচে পড়বে। তাহলে চিন্তা করো ঘটনাচক্র শুরু হয় কোত্থেকে? ঘটনা শুরু হয়েছে কোন জায়গার থেকে? ছিঁড়ে যাওয়ার মুহূর্ত থেকে। এবং ছিঁড়ে যাওয়ার মুহূর্তে সে কতটুকু উপরে ছিল? ছিঁড়ে যাওয়ার মুহূর্তে সে 10 মিটার উপরে ছিল। এটাই আদিবিন্দু আই। এবং এইটা উপরে উঠে নিচে পড়বে, যাই হোক না কেন বস্তু এসে পড়বে এই জায়গায়। ফাইনাল জায়গা হচ্ছে এটা, মাটিতে পড়া। তার মানে এটা হচ্ছে শেষ বিন্দু, ফাইনাল পজিশন এফ। এটা হচ্ছে শেষ বিন্দু বা ফাইনাল পজিশন এফ। শেষ বিন্দু বা ফাইনাল পজিশন এফ। তাহলে সরণ ভেক্টর আগে আইডেন্টিফাই করতে হবে। সরণ ভেক্টর কোন দিকে? কোয়াইট কমন সেন্স। সরণ ভেক্টর নিচের দিকে। সরণ ভেক্টরটা হবে হচ্ছে গিয়া নিচের দিকে। আমরা সবাই এটা বুঝে ফেলছি যে এখানে সরণ ভেক্টরটা নিচের দিকে। সরণ ভেক্টরটা নিচের দিকে। ক্লিয়ার? আদি থেকে শেষের দিকে, এই নিচের দিকে। এবং সরণ ভেক্টরের মান কত? এই 10 মিটার। এই 10 মিটার। দেখো এই উচ্চতা 10 মিটার উপরে ছিল, মানে সরণ ভেক্টর নিচের দিকে, এর মান 10। এবং এইদিকে দেখো তো আদিবেগ কোন দিকে? আদিবেগ তো উপরে, কজ যেই মুহূর্তে এটা আসলে ছিটছে সেই মুহূর্তে দেখো এর বেগটা ছিল উপরে, তাই না? বেলুন যেদিকে ছিল ওই বস্তুর বেগের দিকে ওদিকে। তার মানে আদিবেগ সরণের সঙ্গে মিলে নেয়। সরণ নিচের দিকে, আদিবেগ উপরের দিকে, তাহলে আদিবেগ মাইনাস। ত্বরণ কোন দিকে? এখানে জি কাজ করে নিচের দিকে। তার মানে বুঝতেছো ত্বরণ ভেক্টরটা নিচের দিকেই আছে। ত্বরণ ভেক্টরটা নিচের দিকেই আছে, তাহলে এটা প্লাস। এটা সরণের সঙ্গে মিলছে। সরণ তো সবসময় প্লাস ধরি আমরা। সরণের দিকে ত্বরণ, তাহলে ত্বরণ সরণের সঙ্গে মিলছে, তাহলে এ কে দিব প্লাস আর ইউ কে মাইনাস, কাজ ইউ উল্টা দিকে। দেখো তো হুবহু আগের কেসটা না? সরণ নিচে, আদিবেগ উপরে, ত্বরণ নিচে। আগের কেস। ঘটনা তো শেষ। একই অঙ্ক। দেখতে তোমাদের কাছে ডিফারেন্ট লাগলো। এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোনটা কোনটা প্লাস? এস প্লাস, ইউ মাইনাস উল্টা দিকে, আর ত্বরণও প্লাস নিচের দিকে। তাহলে এই সূত্রটা কি হবে? এস ইকলস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার তো সলভ। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু 10। আদিবেগ কত? 5। সময়টাই বের করব, হাফ। জি এর ভ্যালু 9.8 টি স্কোয়ার। দেখো তো হুবহু আগের সমীকরণ না? ওইটাই তো। তার মানে অঙ্ক ওইটাই ছিল, জাস্ট আমি অন্যভাবে এই স্টেটমেন্টটা দিছি। এটাকে সলভ করো। টি এর ভ্যালু আসবে 2.027 সেকেন্ড। সলভড। হ্যাঁ, সিম্পল আজ দ্যাট। দেখো একই অঙ্ক, কিন্তু আমাদের অনেকের কাছেই ইভেনচুয়ালি প্রথমে দেখে একটু ডিফারেন্ট লাগছে। যখন আমরা প্রথমে দেখছি একই অঙ্ক, একই স্টেটমেন্ট, বাট প্রথমে দেখে কিন্তু একরকম অঙ্ক লাগে নাই। বাট হোয়াট এভার দ্য কেস ইজ, একটা জিনিস আমরা সবাই ধরে ফেলছি যে প্রথমে যদি সরণ ভেক্টরকে আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলে ত্বরণ ভেক্টর আর বেগ ভেক্টর যদি ওর সঙ্গে মিলে তাহলে প্লাস, আর যে যে থাকবে উল্টা দিকে তারা হবে মাইনাস। এটা বসাই দিব এবং ঘটনা ওখান থেকেই ঘটে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝে ফেলছি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ওকে, ফাইন। তাহলে এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, তো তোমরা অনেক কমেন্ট করো, অনেক এঙ্গেজিং। একটা ভালো কমেন্ট এর মধ্যে আসছে। তোমরা আমার কথায় মাইন্ড করলে চলবে না আর কি। একদম স্ট্রেটলি আমি কিন্তু কথা বলতে পছন্দ করি। আমি তোমাদের বড় ভাই। তোমরা অনেক সময় কমেন্ট করো, আমি বুঝি। তোমরা ভালোবেসে কমেন্ট করো। যারা আনসার করতেছো ভেরি গুড। এটা একটা রিলেভেন্ট কমেন্ট। অনেকে আছে যে একটু আড্ডা দাও আর কি, বন্ধুর সঙ্গে কমেন্টে আড্ডা দিচ্ছে। এটা একটা পাবলিক প্লেস, মানে এখানে একটা কোর্স চলতেছে, তাই না? তো আমরা আড্ডাগুলো একটু নিজেরা দিলে মনে হয় ভালো, তাই না? হয় কি অনেক কমেন্ট আসলে ইফেক্টিভ কমেন্টগুলোই আমি দেখতে পারি না, ধূপধাপ চলে যায় উপর থেকে, যেটা একটা কোশ্চেন ছিল। ভাই ভালোই বুঝতেছি, ভেরি গুড হাবি। ওকে, ক্লিয়ার। সবাই এই জিনিসপত্র বুঝে গেছি। এবার চলো আমরা একটু ঢিল ছোড়াছড়ি করি। ছোটবেলায় এই খেলা খেলছো যে একজন আরেকজনকে ঢিল ছোড়া? এ ভালো খেলা না। আমরা খেলতাম ওই যে, আমরা বলতাম যে চল ফাটাফাটি খেলি। ছোটবেলায় কেউ ফাটাফাটি খেলছো? ফাটাফাটি অনেকেই খেলছো আমি জানি। ফাটাফাটি খেলি আমরা ছোটবেলায়। এটা একটা ইভিল, মানে ফাটাফাটি, ফাটাফাটি খেলার যে ব্যাপারটা। ফাটাফাটি কেমনে খেলে বলো তো? ক্রিকেট খেলতেছি, হঠাৎ করে মনে হইলো দূর এই খেলা মজা পাইতেছি না, চলো একটু ফাটাফাটি খেলি। ফাটাফাটি খেলা মানে কি জানো?
ওই ক্রিকেট বল দিয়া হচ্ছে কি একজন আরেকজনের বল দিয়ে তার গায়ে মারবে, সবাই একটা মাঠের মধ্যে থাকবে, যে বল ওর গায়ে লাগার পরে একটা দূরে যাবে, যে ধরতে পারবে আরেকজন যার ইচ্ছে তারে ফাটাইতে হবে তারাই হচ্ছে গিয়ে বল মারবে। তো এটা একটা পৈশাচিক আনন্দ আছে, এটা ভালো খেলা না ভাই। এমন ফাটানি খাইতাম জীবনে, এমনও গেছে যে আমি ওই বড় সড়ো ছিলাম আর কি, যে একদম কারেক্ট টার্গেট দিলেই দাম করে পিঠে এসে লাগতো আর বলতাম উফ ব্যথা পাইনি। এই যে ইট ইজ অল আই ট্রাইং টু সে, ফাটাফাটির কথা আমি বললাম এমনি। এখন আমরা একটা অঙ্ক করব, যেই অঙ্কে হচ্ছে গিয়া দুই বন্ধু ফাটাফাটি খেলবে, বল ছুড়বে দুই বন্ধু আর কি, হ্যাঁ এরকম। তো ছোটবেলায় এরকম একটা ফাটাফাটি খেলার ব্যাপার ছিল, তোমরা অনেকে হয়তো বা বোমবাস্টিক, এক্স্যাক্টলি এটা একটা হাসি ধরতে পারছো যে এটা একটা নাম হচ্ছে গিয়া বোমবাস্টিক, বোমবাস্টিক খেলা, তাই না? ভালো একটা আনন্দ। এই 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 জিনিসগুলোর মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে, পৈশাচিক আনন্দ। ওই যে অনেকটা তোমরা সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুভি দেখো না, অ্যানিম্যাল, তারপরে কবির সিং, এইসব মুভির ভিতরে কিছু অ্যাকশন দেখায়, কিছু কাজবাজ দেখায়, দেখা মনে হয় কি আরে ভাই সেরা, মানে মাইরা মুইরা ফেলতে মানুষ জন্য কী সব যেন দেখায়, কিন্তু আই ডোন্ট লাইক ইট, আই ডু লাইক ইট বাট শুডন্ট সে ইট, যে জিনিসপত্রগুলো অনেক অ্যাগ্রেসিভ জিনিসপত্র দেখায়, দিস ইজ নট আ গুড থিং, ওকে ফাইন। সো এবং এই আনন্দটা সবার জীবনে আছে, আমি এই আনন্দ খুব পাইতাম। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি যখন বুয়েটে পড়তাম, তো বুয়েটের সামনে অ্যাডমিশন টেস্ট যখন হইতো, নাদান বাচ্চা, তোমাদেরও একদিন আসবে এরকম, পোলাপান পরীক্ষা দিতে আসতো। তো যেদিনকে বুয়েটে অ্যাডমিশন পরীক্ষা হইতো ওই দিনকে হচ্ছে গিয়া পড়ালেখা তো নাই, আমাদের তো দিনকে বন্ধ থাকতো। আমি যখন রানিং বুয়েটিয়ান, তখন আমার রুম, হলের রুম থেকে দেখা যাইতো ক্যাম্পাস। সো ওই দিনকে সকালে যা আনন্দ লাগতো, একটা ব্রাশ মুখে দিয়া সকালবেলা বারান্দায় এসে দাঁড়াইতাম আর দেখতাম যে পোলাপান আসছে, একটু পরে পরীক্ষা শুরু হবে, পোলাপানের টেনশনে মুখ টুক লাল টাল হয়ে এমন অবস্থা, আয়তাল করছে পড়তেছে, সব দোয়াদুরুদ পড়তেছে, মা বাবা প্যারেন্টস ট্যারেন্টস সব বসা। দেখা আমার মনে হইতো সেই ছোটবেলার কথা, যখন আমিও এরকম একদিন খুব নার্ভাসনেস নিয়ে হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে আসছিলাম সন্তর্পণে, আমার কি চান্স হবে, সারা জীবনের স্বপ্ন, অনেক পরিশ্রম করছি, চান্স কি আমি পাবো? তো এরকম একটা জায়গায়, তো ওই চান্স তো পেয়ে গেছি। তখন যখন আমার পরের জুনিয়রগুলো যাইতো, দাঁত ব্রাশ করতাম আর দেখতাম, আর খুব পৈশাচিক আনন্দ লাগতো, ভাবতাম যে মারা তো সরি মানে পেয়ারা তো খাওয়া তোমরা, একটু পরে পরীক্ষা শুরু, একটু পরে পরীক্ষা শুরু, এটা এক ধরনের পৈশাচিক আনন্দ। তখন খুব পৈশাচিক আনন্দ লাগতো। তো তোমাদেরকে বলতেছি, তোমাদের সঙ্গে আমি পৈশাচিক আনন্দ দিব না, তোমাদেরকে এরকম সলিড প্রিপারেশন নেওয়াবো যে বুয়েট পরীক্ষা দিন সকালবেলা মনে হবে ফিজিক্সটা তো ভাই পারি, ফিজিক্স তো নিয়াজ ভাই পড়াইছে, ফিজিক্সে তো পাবো। ঠিক আছে ফাইন। তো আসো ফাটাফাটি বন্ধ করি, আমরা এবার সেই অঙ্কটা করি। দেখো এই টাইপের অঙ্ক তোমরা 9-10-এ করছো। প্রথম দিনে এই গতি চ্যাপ্টারে 3 ধরনের গতি আছে, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি। 9-10-এ তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে একমাত্রিক গতি। আজকে আমরা যে টপিকটা পড়তেছি সেটা একমাত্রিক গতির অঙ্ক। ওই যে প্রথমে বই খুললে দেখবা বহুত জ্ঞান ফলাইছে, বেগের সংজ্ঞা কি, তাৎক্ষণিক বেগের সংজ্ঞা কি, ত্বরণ কি, স্মরণ কি, এমন আলজেরা কথাবার্তা লেখা যে মনে হয় যে বই পড়ে কুলাইতে পারতেছি না, পৃষ্ঠার পরে পৃষ্ঠা কী সব জন্য লেখা রাখছে। সো ওটাকে রিলেভেন্ট করার চেষ্টা করছি, ওকে ফাইন। আচ্ছা মজা লাগতেছে। আমি আমি না আজকে খুব নার্ভাস ছিলাম ক্লাস শুরু হওয়ার আগে, অনেকদিন পরে রেদওয়ানের গ্রুপে, রেদওয়ান আমার স্টুডেন্ট ছিল। সো 22 ব্যাচে আমি আসলে আমার ফিজিক্স নিয়ে জার্নি শুরু করি। রেদওয়ান ইজ অ্যামেজিং, রেদওয়ান ইজ অ্যামেজিং, রেদওয়ান আমার খুব ভালো লাগে, ওর এক্সেন্টটা আমার খুব ভালো লাগে। রেদওয়ানের যে একটা সিলেটি এক্সেন্ট আছে না, এটা আমার কাছে খুব জোস লাগে, একটা থাক একটা ব্যাপার আছে ছেলেটার, যাই হোক। তো রেদওয়ান আমার খুব জোস লাগে। ও যখন প্রথমবার আমার কাছে আসে, আইসা বলে নিয়াজ ভাই আমরা একটা কোর্স ছাড়বো, এই রুমেই যেখানে স্টুডিওতে আসে, আমার একটা কোর্স ছাড়বো, এই কোর্সে পোলাপানরে আমার কাছে যারা 9-10-এ পড়ে ওদেরকে আমি নিয়ে আসবো, এবং আমি চাই যে এখানে একটা বেস্ট সার্ভিস হোক, এবং আমি চিন্তা করছি যে আপনি হচ্ছে এই জিনিসটার দায়িত্ব নেবেন। সো তখন থেকে রেদনের কথাটা খুব স্টিলি লাগছে। অনেকেই হয়তো আমার কাছে এরকম কথাবার্তা নিয়ে আসছে, আমি কারোর সঙ্গেই আসলে ওই ধরনের আলোচনাতে যাই নেই, সিম্পলি যাই নাই। আমি ফিজিক্স ম্যানিয়াক নিয়ে নিজের জগতেই বেশ ভালো সময় কাটাচ্ছিলাম। সো রেদনের কথাটা শুনে খুব সহজ সরল লাগছে। আরে আসলো একটা বাচ্চা ছেলে 22 ব্যাচের, আসলো আইসা বলতে নিয়াজ ভাই এরপরে তো এই করবো, এরপরে তো সেই করবো, হ্যান কারেঙ্গে তেন কারেঙ্গে। আমি তো আরে ভাই সেরা তো, এত কনফিডেন্স যে এত কিছু করবে বলতেছে আর কি। তো যাই হোক, তো তখন বললাম যে এমনি বলে দিল আর ভাবলো যে নিয়াজ ভাই চলে আসবে, এইভাবে বলে দিল আর নিয়াজ ভাই চলে আসলো, এত মজা হইলো, ব্যাপারটা এত সহজে হয়ে গেল। তো আমি ওইদিনকে ওকে এইভাবে বললাম হ্যাঁ সব হবে রেদন, ওর এক্সাইটমেন্ট দেখে আমার ভালো লাগতেছিল। আমার ওই দিনকে রেদওয়ানকে ওরকম মনে হচ্ছিল, ওই যে আজকের ক্লাসের শুরুর গল্পতে আমি বলছিলাম না, 6 বছরের একটা বাচ্চা ছেলে যে 10 বছরের বাচ্চা ছেলেকে টেনে তুলতেছে, এবং সে এই কাজটা করতে পারতেছে কারণ সে জানে যে তাকে কেউ বলে নাই সে পারবে না। সো আমি না তাকে ওই মুহূর্তে বলি নাই দিস ইজ টাফ, ইন্টারমিডিয়েট ইজ সামথিং এলস,
এটা তাকে আমি বলি নাই, কারণ আমার মনে হয়েছে ওর চোখে মুখে আমি কনফিডেন্স দেখতে পেয়েছি। বলছে আরে সেরা তো এমনি ভাবতেছে, কত কত মানুষজন দেখলাম অনেক কিছু করতে চাইলো, পারে নাই। কিন্তু রেদওয়ানের মনে হয়েছে না, আই শুডেন্ট বি দ্যাট গাই টু সে দ্যাট রেদওয়ান ইজ টাফ থিং। আমি তাকে সেটা বলি নাই, কারণ মনে হয়েছে হি ক্যান ডু ইট, সে বিশ্বাস করে এটা সে পারবে। এবং ইভেনচুয়ালি তারপর অনেকটা মাস চলে যায়, আমরা যে একত্রে এই কোর্সটা বিহাইন্ড দ্য সিনটা বলতেছি। আমি প্রথমে বলি রেদওয়ান না, আমি এই কোর্সে যুক্ত না হই, তুমি ভালো করতেছো, তুমি আরও আগাও, এরপরে আমরা একত্রে কাজ করব, সমস্যা নেই, ইনশাল্লাহ করব। তো রেদওয়ান ওদিকে একটু মন খারাপ করে দেয়, ভাই 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 আমি স্টুডেন্ট, একটা আবদার করে বললাম, ভাই মনে হয় আমার আমার কথা সিরিয়াসলি নেন নাই মনে হয় ভাই। কিন্তু রেদওয়ানের সবচেয়ে জোশ লাগছে, সে লাইগে থাকছে, সে কোর্স স্টার্ট করছে, তোমাদেরকে এখানে ইনভাইট করছে, তোমাদেরকে এখানে জয়েন করছে। তারপরে নিয়াজ ভাই এখন দেখেন তো আমি ভেক্টরের প্লেলিস্ট বানাইতেছি, দেখেন তো ক্লাসগুলো ঠিক আছে কিনা ভাই। আমার সেই বেঞ্চের এটাই বলছে, ভাই আপনার ক্লাস দেখবো দরকার পড়ে, ভাই আপনার যে হচ্ছে 26 ব্যাচের কোর্স আছে আমাকে যুক্ত করায় দেন। আমি কিছু, আরে রেদওয়ান এত ব্যস্ত থাকার পরেও সে এটা শিখবে দরকার পড়ে, সে এটা বলছে। আমার ভালো লাগছে যে না, ওর শেখার ইচ্ছে আছে, নট যে উল্টাপাল্টা কিছু বলতেছে যে নিয়াজ ভাই কী পড়ে আমি দরকার পড়ে শিখবো। ও কিন্তু আমার স্টুডেন্ট, ও অনেক জোশ জানে, আমি এটাও জানি। সেখানে যুক্ত হয়ে ক্লাস করছে, সে ক্লাস করার পরে বলতে ভাই এবার দেখেন তো আমার এই ক্লাসগুলো এবার ঠিক আছে কিনা। আমার রেসপেক্ট চলে আসছে যে তুমি যদি পরিশ্রম করতে রাজি থাকো, তোমার জন্য সব কিছু করতে পারি, আমি রাজি আছি। সো ইজ আ জেনুইন গে। যাই হোক, আর এবার আসলো আর কি, আলোচনায় আসলো। সো আমরা যেহেতু মিলিত হয়ে তোমাদের জন্য কাজ করতেছি, আমাদের মেইন প্রায়োরিটি তোমরা ভাই, তোমাদেরকে ভালো করে পড়াইতে পারছি, তোমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারছি, আমরা সফল, আর কোনো কিছু না। কারো কোনো কথা কানে নেওয়ার সময় নাই, তোমাদের পড়ালেখা এক চোটে এখানে করতে হবে। রেদওয়ান একটা জোস একটা ছেলে, ফাইন। আচ্ছা, অনেক কনফিডেন্ট, ভালো লাগছে আমার। আচ্ছা, সো এবার আসো, ওকে ফাইন। তো এখন এইখানে চলো ওই যে ফাটাফাটির অঙ্কটা আমরা করি। সো এইটা হচ্ছে একটা দালান, হ্যাঁ, দালানে দুই বন্ধু দুই মাথায় আছে, ফাটাফাটি খেলতেছে, খালি গ্রাউন্ডে না, এক ছাদ থেকে আর মাটি থেকে ফাটাফাটি হইতেছে। হ্যাঁ, সো এখানে এক বন্ধু আর এইখানে আর এক বন্ধু, হ্যাঁ, দুই বন্ধু ফাটাফাটি খেলবে। সো এখন ও কি করছে, ও হচ্ছে গিয়া ওরে ফাটানোর জন্য একটা বল ওর দিকে ছুটছে। ঠিক ওই সময় এই বন্ধু কি করছে, এই বন্ধু এবার ওরে ফাটাবে, ওরে ফাটানোর জন্য এই বন্ধু এখান থেকে একটা বল ছুটছে। ওকে, দুই বন্ধু একই সঙ্গে বল ছুটছে, দুই বন্ধু একই সঙ্গে বল ছুটছে। এবং লেটসে এটা বলা আছে এই যে এই দালানটার উচ্চতা 10 মিটার। এখন প্রথম বন্ধু নিচের দিকে ছুটছে, পরের বন্ধু উপরের দিকে ছুটছে, এবং ও ছুটছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আর ও উপরের দিকে ছুটছে লেটসে 20 মিটার পার সেকেন্ড বেগে। ওরটা একটু কমাই দিই, ও মনে করো ছুটছে 4 মিটার পার সেকেন্ড বেগে, আর ওর ছুটছে 20 মিটার পার সেকেন্ড বেগে। দেখা গেছে বল দুইটা একটা সময় দেয় একটা একটার সঙ্গে ধাক্কা খাইছে বা মিলিত হয়েছে। এই টাইপের অঙ্ক তোমরা 9 10-এও দেখছো। সো দেখো এখানে বলা হইলো এখানে বলা হইলো একই সময়ে দুজনে বল ছুড়লে, একই সময়ে দুজনে বল ছুড়লে, একই সময়ে দুজনে বল ছুড়লে বল দুটি কত সময় পর মিলিত হবে, বল দুটি কত সময় পরে মিলিত হবে, বল দুটি কত সময় পরে মিলিত হবে। ওকে, এবং কত উচ্চতায় মিলিত হবে, কত উচ্চতায় মিলিত হবে, কত উচ্চতায় মিলিত হবে, কত উচ্চতায় মিলিত হবে। ওকে ফাইন, তাহলে বুঝতেছো কতটুকু সময় পরে বল দুটা মিলবে এবং কত উচ্চতায় মিলবে, এটা বের করতে হবে। সোজা অঙ্ক, আমরা সোজা অঙ্ক দিয়ে 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 কই যে যাই ভাইয়া, দেখো খালি ক্লাস দেখো, এটা তো প্রথম ক্লাস। আচ্ছা ফাইন, তো এবার দেখো যে আমরা ধরলাম এই উচ্চতায় মিলিত হবে, আমরা ধরলাম এই উচ্চতায় মিলিত হবে, আমরা ধরলাম এই উচ্চতায় মিলিত হবে। ওকে, সেই উচ্চতাটুকু কতটুকু ধরলাম, এইটা হচ্ছে এক্স উচ্চতা, এটা কতটুকু এক্স,
এটা হচ্ছে এক্স উচ্চতায় মিলছে। ওকে ফাইন, তাহলে আমরা এক এক করে দেখব। ওরে আমি ধরলাম প্রথম বস্তু, প্রথম বেগ, প্রথম বন্ধু, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু। ওকে ফাইন, তার মানে এই প্রথম যে বলটা আছে এই বলটা এইখানে আসবে। তাহলে খেয়াল করো তো, তাহলে খেয়াল করো, দেখো এখানেই কিন্তু বুঝতে পারবো আমরা হচ্ছে ওই সূত্রগুলো কতগুলো কমপ্লিকেটেড কেসে ইউজ করতে পারি। এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে তার শেষ বিন্দু। তাহলে সরণ ভেক্টর কোন দিকে বলো? সরণ ভেক্টর আদি থেকে শেষ, এইটা হচ্ছে সরণ ভেক্টরের দিক, এইটা হচ্ছে সরণ ভেক্টরের দিক। প্রথম জনের জন্য সরণ কোন দিকে? উপরে। দেখো সোর্সে এখান থেকে মিলিত হয়েছে এখানে, তার মানে বুঝতেছো এতটুকু উঠছে, এটার ভ্যালু আমি কত ধরছি? এক্স। এস এর ভ্যালু আমরা ধরছি এক্স। ওকে ফাইন, এবার দেখো এটার উপরে ত্বরণ কোন দিকে? যখন বল উপরে ছুটছি ত্বরণ জি কোন দিকে? নিচের দিকে। নিশ্চয়ই খেয়াল করতেছো, জি নিচের দিকে, সরণ উপরে, জি নিচে, তাহলে এবার জি কিন্তু মাইনাস। দেখো বল উঠতেছে উপরে, যখন উঠতেছে ত্বরণ নিচের দিকে কাজ করছে, দ্যাটস এটা মাইনাস। ওকে ফাইন, তাহলে দেখো ছুড়ে দেওয়ার বেগ কিন্তু 20। এই 20 কোন দিকে? ছুড়ে দেওয়ার বেগ যে 20 এটা কোন দিকে? উপরের দিকে। খেয়াল করে দেখো সরণও উপরে, বেগও উপরে, তাহলে এই বেগ কিন্তু প্লাস, এই বেগ কিন্তু প্লাস। সবাই মনোযোগ দাও, দেখো সরণ এখানে উপরে, সূর্যও উপরে, তার মানে আদিবেগ প্লাস, এবং দেখো ত্বরণ এখানে নিচে, তাহলে ত্বরণ হচ্ছে মাইনাস। তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে 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 দেখো প্রথম বন্ধুর ক্ষেত্রে এস কি উপরে, এই যে এস উপরে, এটা প্লাস। বেগ কোন দিকে? সূর্যেও উপরে, তাহলে বেগও প্লাস ইউটি। ত্বরণ কোন দিকে? নিচে, ত্বরণ নিচে, তাহলে ত্বরণ মাইনাস, মাইনাস হাফ জিটি স্কোয়ার। সবাই নিশ্চয়ই বুঝছো। প্রথম বন্ধুর জন্য সরণ উপরে, ছুড়ে দেওয়ার বেগ উপরে, এই জন্য এই দুটা প্লাস। খেয়াল করো, এই জন্য এই দুটা প্লাস, কিন্তু ত্বরণ তো নিচে, এই জন্য এটা মাইনাস, এই মাইনাসটাই সামনে বসছে। তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে আমরা এটা লিখে ফেলতে পারবো, কতটুকু সরণ? এটাকে ধরছি এক্স, ছুড়ে দেওয়ার বেগ কত? 20, তাহলে 20t মাইনাস হাফ, জি এর ভ্যালু 9.8 টি স্কোয়ার। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। আমি খুব ঠান্ডা মাথায় পড়াচ্ছি, হ্যাঁ, আস্তে আস্তে স্পিড বাড়বে, প্রথম ক্লাসেই বাড়বে না, আস্তে আস্তে বাড়বে। তোমরা যখন সক্ষম হবে তখন আমরা দৌড়াবো। আমি বলেছি প্রথমে দরকার পড়ে আমরা হামাগুড়ি দিব, এরপরে দরকার পড়ে আমরা হাঁটতে শিখবো, এরপরে আমরা দৌড়াবো, স্পিন দিব। ওকে ফাইন, এরপর দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 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 দেখো দ্বিতীয় বন্ধু কই? এই যে দ্বিতীয় বন্ধু আমার, এই যে হচ্ছে গিয়া আই, এটা হচ্ছে এফ। দেখো দ্বিতীয় বন্ধুর বলটা এতটুকু আসছে, এতটুকু আসছে, এখান থেকে এখানে আসছে, তাই না? তাহলে দেখো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে সরণ কোন দিকে? নিচে। আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, মিলিত হইলে এখানে আসছে, সরণ নিচে, এবং সেটার মান কত? 10 মাইনাস এক্স। নিশ্চয়ই বুঝতেছো, টোটালটা 10 মিটার, ওর থেকে এক্স বিয়োগ করে দিলে 10 মাইনাস এক্স, এতটুকু দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে। ওকে এতটুকু। ত্বরণ কোন দিকে? খেয়াল করো, জি নিচের দিকে, তাহলে দেখো দুইটাই প্লাস হবে, কিন্তু বুঝতেছো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে সরণটা নিচে, এটা তো প্লাসই, ত্বরণটাও নিচে, এটা প্লাস। এবং ছুটছে কোন দিকে? দেখো ওর আদি বেগ, ওর ছুড়ে দেওয়ার বেগও নিচের দিকে, ওখানে নিচের দিকে ছুটছে, ওগুলো নিচের দিকে ছুটছে, তার মানে এটাও তো প্লাস, সবাই প্লাস। দেখো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে বস্তু সরণ নিচে, ছুঁড়াও দিছে নিচে, ত্বরণও নিচে, সবাই প্লাস। তার মানে এর ক্ষেত্রে সূত্রটা হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সবগুলাই নিচে, সবগুলাই সরণের দিকে। সরণের মান কত? 10 মাইনাস এক্স। ছুঁড়ে দেওয়ার বেগ কত ওর? 4, 40, আর এখানে হাফ, জি এর ভ্যালু 9.8 টি স্কোয়ার। টি হচ্ছে ওদের মিলিত হওয়ার সময়। দেখো এখান থেকে এখানে আসছে টি সেকেন্ডে, এখান থেকে এখানে আসছে টি সেকেন্ডে, তার মানে মিলিত হওয়ার সময়টা এটি, ওটাই বের করতে বলছে। তাহলে দেখো আমরা দ্বিতীয় সমীকরণ পেয়ে গেছি, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এবার এদেরকে যোগ করব। দেখো এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব। প্রথম সমীকরণটা কি? এক্স ইকুয়ালস 20t মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার। এরপরটা 10 মাইনাস এক্স 40
প্লাস হাফ 9.8 টি স্কোয়ার। এইবার এই দুইটা সমীকরণকে যোগ করব, যোগ করলে লাভ কি দেখো, যোগ করলে এই এক্স আর এই মাইনাস এক্স কাটা থাকবে এখানে 10, এরপর এইখানে এই দুইটা 20t আর 40 যোগ করলে 2040। ওকে, এইখানে খেয়াল করে দেখো এই দুইটা কাটা, একটা প্লাস হাফ জিটি স্কোয়ার আর একটা মাইনাস হাফ জিটি স্কোয়ার কাটা, তাহলে দেখো এখান থেকে তো টি হয়ে গেছে, টি ইকলস টু 10/24 সেকেন্ড। সলভ। কতটুকু সময় পরে তারা মিলিত হবে? 10/24, এটা আসবে টি ইকলস টু 0.416 সেকেন্ড, টি ইকলস টু 0.416 সেকেন্ড। চমৎকার আনসার, একটা আনসার আমরা পেয়ে গেছি। কত সেকেন্ড পরে তারা মিলিত হবে? তারা এত সেকেন্ড পরে মিলিত হবে, তারা এত সেকেন্ড পরে মিলিত হবে। শুধুই কি এটা চাইছে? না, শুধু এটা চাইনি, এর সঙ্গে সঙ্গে আরও চেয়েছে কত উচ্চতায় মিলিত হবে, মানে এই এক্স এর ভ্যালু কতটুকু উপরে মিলছে ভূমি থেকে। এক্স বের করা কোয়াইট সিম্পল, টি এর ভ্যালু পেয়ে গেছি। এখন 1 নাম্বার 2 নাম্বার যে কোনো সমীকরণে টি এর ভ্যালু বের বসাইলেই আমরা এক্স এর ভ্যালু পাবো। তো আমরা 1 নাম্বার সমীকরণে টি এর ভ্যালু বসাই। 1 নং সমীকরণে টি এর মান বসাই, এত কিছু যে লিখতেছি পরে কিন্তু এসব লিখবো না। তোমরা এখন 9 10 বাচ্চা কাচ্চা বলাবান, এখন অনেক আদর করে তোমাদেরকে এইগুলা লিখে লিখে পড়াচ্ছি। কারণ তোমরা 9 10 লিখতে না, আনসার না লিখলে টিচার 0.5 নাম্বার কাইটা দেয়, দেওয়া আছে না লিখলে আবার 0.5 কাইটা দেয়। মনে হচ্ছে ইন্টারমিডিয়েটে ভাই কি দেওয়া আছে আর কোনটা আনসার, এইটাই বোঝা কঠিন হয়ে যাবে পরীক্ষার হলে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া ইন্টারমিডিয়েট আর এসএসসির মধ্যে, এসএসসি আর এইচএসসির মধ্যে পার্থক্য কি? এইচএসসিতে তুমি 5 মার্ক সাইডে আসলে কানতা, আমি কানছি। আমি বরিশাল জিলা স্কুলে ফার্স্ট বয় ছিলাম, জিলা স্কুলগুলো কিন্তু ভালো হয়। আমি অনেক পরিশ্রম করে বরিশাল জিলা স্কুলে ফার্স্ট হয়েছিলাম, অনেক পরিশ্রম করে ফার্স্টই ছিলাম আমি। তো যাই হোক, তো যখন আমি বরিশাল জিলা স্কুলে ফার্স্ট হই তখন এরকম অবস্থা ছিল আমার, এক সেকেন্ড, আমার এইচএসসি লাইফে, এসএসসি লাইফে আমি বিশ্বাসই করতে পারতাম না আমার এক মার্কও ভুল হইতে পারে। আমার ভুল হয়েছে। কোন পরীক্ষায় ভুল হয়েছে জানো? এসএসসি পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় আমার ভুল হয়েছে। এসএসসি ফাইনাল পরীক্ষা, তাও আবার ফিজিক্সে ভুল করছি। রোদের সূত্র লিখতে যায়, রোদ যে দৈর্ঘ্যের সমানুপাতিক, ওখানে লিখে দিছি রোদ দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। করতে লিখছি আল্লাহ জানে, যাই হোক লিখে ফেলছি। বাসায় এসে দেখি 2 মার্কের কোশ্চেন ভুল, মানে 98 পাবো ফিজিক্সে, এরকম একটা অবস্থা। আমি না কাউরে বলতে পারতেছি না, আমি যে বাসায় আসবো, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে মাথায় আসে, বন্ধুরে আর কিছু বলি নাই, কোনো মতে হাইটা বাসায় আসছি। বাসায় আসার পরে এমন অবস্থা, আমি হচ্ছে গিয়ে ড্রয়িং রুমে পড়ে যেতেছি, মাথা ঘুরে টুরে। আম্মা বলছে কি হয়েছে তোর? বলছে আমার 2 মার্ক ভুল হয়েছে আম্মা, আমার এখন কি হবে? আম্মা আমার হাত ধরে নিয়ে গেছে ওয়াশরুমে, যে মাথায় পানি ঢালতে ছিল। সিরিয়াসলি এরকম ছিল ওই যুগে, আমি এরকম আতেল ছিলাম, যা ছিলাম তাই বললাম আর কি। তো যাই হোক, এইচএসসিতে যখন উঠছি, নর্থডাম কলেজে যখন আসছি, মারা খায়, মানে ওই যে পরীক্ষার নাম্বার কম টম পায়া এমন একটা জায়গায় গেছি যে ভাই 60 পাইছি 100-র মধ্যে, খুশি এবং ওইটাই হায়েস্ট। এরকম হয়েছে যে এইটা বেশি খুশি। তো ব্যাপারটা এরকম, এইচএসসিতে পরীক্ষা দিলা দেখবা যে 100-তে 0 পাওয়া গেছে, এরকম পরীক্ষা হইতে পারে। প্রিপারেশন ভালো ছিল, বাট দ্যাট হ্যাপেন্ড, হইতে পারে। হ্যাঁ, বা 20 ছাড়ছি, 80 আনসার করে আসছি, সেরা পরীক্ষা দিয়ে আসছি। তো তোমাদের ওই মাইন্ডসেটটা ওখানে রাখো, যে দেওয়া আছে 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বারে বসাই, এইসব করার কিন্তু টাইম পাবা না এইচএসসিতে। আর এইচএসসির টিচাররাও দেওয়া আছে জন্য 1 মার্ক, আনসার লিখছে এই জন্য 2 মার্ক, এইসব নাই আর কি। হ্যাঁ, সো তোমাদেরকে ভালোবেসে কোমলমতি বাচ্চা কাচ্চা এখন একটু এইসব বলছি আর কি। তো যাই হোক, 1 নাম্বার সমীকরণে টি এর মান বসাই এইখানে। ওকে, আবার কেউ বলো না ক্লাস ইজ লাইক বোরিং। ভাই এত মজা করে ফিজিক্স পড়াইতেছি, হাসতেছি আমি, হাসতেছো তোমরা, এরপরে যদি বোরিং বলো ধরে ধরে মারবো একটা। যাই হোক, তো আসো এক্স এর ভ্যালু বের করি। এক্স ইকুয়ালস টু 20 টি, টি এর ভ্যালু কত বের করছি তো, 0.416 মাইনাস হাফ 9.8 0.416 হোল স্কোয়ার। এটা বসাও, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। ওকে, সেটার আনসার আসবে 7.47 মিটার।
ভূমি থেকে আসছে, হ্যাঁ ভূমি থেকে এত এক্স্যাক্টলি। ওকে ফাইন, 7.47 মিটার, মানে এই মাটি থেকে এতটুকু উপরে মিলিত হবে। আর উপর থেকে ধরলে 10 থেকে এটা বিয়োগ করবো, মানে 2 পয়েন্ট সামথিং আসবে, 2.53 আসবে উপর থেকে ধরলে। ওকে ফাইন, তাহলে সবাই এটা বুঝে ফেলছি, সবাই এটা বুঝে ফেলছি, সবাই এটা বুঝে ফেলছি। ওকে ক্লিয়ার? আই থিঙ্ক সবাই আমরা এটা বুঝে ফেলছি, ডান, ভেরি গুড। এখনই এই অঙ্কেই তোমরা চিন্তা করো, এই অঙ্কেই, ভেরি গুড, তোমরা সবাই আনসার করতেছো, আমার দেখেই ভালো লাগছে, দেখেই আমার মন মেজাজ ভালো হয়ে যাচ্ছে। ওকে ফাইন, এই অঙ্কে চিন্তা করো, এই অঙ্ক অনেক প্যাটার্নে আসতে পারতো, এই ফাটাফাটির অঙ্ক অনেক প্যাটার্ন। এই তো সাবাস সাবাস জানাতুল নাইমা, ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবার মুখে ক্লিয়ার ক্লিয়ার শুনে আমার খুব ভালো লাগতেছে, ক্লিয়ার ক্লিয়ার শুনলে মনে হয় যে ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে এই অঙ্কই যদি আরেকটু ঘুরায় আসতো, এই অঙ্ক যদি এভাবে করে ঘুরে আসতো যে মনে করো ও উপরে ছুটছে, এইখানে ও কিন্তু এখানে নিচে ছুটছে, যদি এটা বলতো প্রথম জন উপরে ছুটছে, উপরের জন জাস্ট ছেড়ে দিছে, ছেড়ে দিছে মানে আদিবেগ কত? শূন্য, সেই ক্ষেত্রে এইখানে এই যে দ্বিতীয় জনের ক্ষেত্রে এই আদিবেগ শূন্য বসায় দিতাম, তারপরে একই কাজ করতাম। আবার যদি এটা বলতো কেস এরকম হবে যে দুইজন দুইজনের দিকে ছুটছে, যেটা আমরা করলাম, আর একটা হতে পারে একটা ছুটছে আর একটা ছাড়ছে, তাহলে আমরা পারতাম। আবার যদি কেস এটা হইতো প্রথম বন্ধু উপরে ছুটছে আর দ্বিতীয় বন্ধু উপরেই ছুটছে, ব্যাপারটা এরকম, ও উপরে ছুটছে ও উপরে ছুটছে, এই উপরেরটা আয়সা তারপরে এসে এটার সঙ্গে মিলিত হয়েছে, এরকমও তো হইতে পারতো। সেক্ষেত্রে চেঞ্জ কোথাও হইতো, একই নিয়ম, কিচ্ছু করতে হইতো না, শুধুমাত্র যদি বলতো দ্বিতীয় বন্ধু উপরে ছুটছে, তার মানে দেখো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে সরন্ত নিচে, ছুটছে উপরে, মানে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে ইউটারে মাইনাস করে দিতাম খালি, তারপরে একই কাজ করতাম। খেয়াল কর, যদি বলতো দুইজনই উপরে ছুটছে, তাহলে দেখো ওর জন্য তো একই রকম থাকতো, ওর জন্য উপরে বলছে মানে ইউটা উল্টা দিকে চলে গেছে, তার মানে এস তো নিচে, জিও নিচে, ইউটা উল্টা হইতো, মানে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে ইউ এর ভ্যালুটা মাইনাস বসাইতাম, তারপরে একই কাজ করতাম। তার মানে দুইজনই উপরে ছুড়ুক, দুইজন দুজনের দিকে ছুড়ুক, একজন ছেড়ে দিক আর একজন ছুড়ুক, সব কেসই আমরা সলভ করতে পারবো। এই অঙ্ক এই তিনটা কেসেই আসতে পারে, দুজন দুজনের দিকে ছুটছে যেটা আমরা করলাম, এটাই কমন কেস। একটা হতে পারে একজন ছেড়ে দিচ্ছে আর একজন ছুটছে, তারা মিলিত হয়েছে, এটা একটা কমন কেস। আরেকটা হতে পারে যে দুইজনে উপরে ছুটছে, তারপরে উপরেরটা নিচে নামছে আর নিচেরটা উপরে উঠে যায়, ধাক্কা লাগছে, সেরকম যদি কেস হয়, শুধুমাত্র দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আদিবেগটা আমরা মাইনাস করে দিব, তাইলেই তো ক্লিয়ার, তাহলে আমরা সব কেস পারবো। এই তিন কেসের বাইরে আরেকটা কেস হইতে পারে, এইগুলো এত এত ডিটেলসে যে আমি তোমাদের বুঝাই দিচ্ছি, এই ফিল্ডগুলো পাবা যখন আমরা অঙ্ক সলভ করবো, তখন দেখবা যে কি মজা। আজকে তো এই বেসিকের ভিতর দিয়ে যাচ্ছি। যদি এরকম হয় যে একজন ছোড়ার কিছুক্ষণ পরে আর একজন ছুটছে, এটা তো হতে পারে, তাও মিলিত হয়েছে, মানে প্রথমজন প্রথমে ছুটে দিছে, মানে প্রথমজন ছুটছে তার 1 সেকেন্ড পরে দ্বিতীয়জন ছুটছে, হতে পারে। সেক্ষেত্রে কি করতাম, এই অঙ্কেই বললো যে 1 সেকেন্ড পরে, এই যে বলছে না দুজনে একই সময় ছুটছে, এটা না বলে বললো নিচের বন্ধু ছুড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে উপরের বন্ধু এত বেগে ছুটছে, সেই ক্ষেত্রে কি করতাম, প্রথম বন্ধু যদি টি টাইম পায়, এইটা যদি আগে সরে, তার মানে সে এইখানে আসতে টি টাইম পাইছে, আর এইটা যদি 1 সেকেন্ড পরে সরে, তার মানে সে এর থেকে 1 সেকেন্ড টাইম কম পাইছে, তার মানে আমরা বুঝতেছি এইখানে সময়ের ভ্যালুটা বসাইতাম t-1, এই দ্বিতীয় ক্ষেত্রে বসাইতাম t-1, এখানে বসতো t-1, এখানে বসতো t-1, তারপরে একই রকমভাবে অঙ্ক করে নিয়ে আসতাম। যে টিটা বেরোইতো সেটা বেরোইতো প্রথম বন্ধুর ছুড়ে দেওয়ার কতক্ষণ পরে মিলছে, প্রথম বন্ধু বলতে এই নিচের ব্যক্তি বোঝাচ্ছে। যদি বলতো যে একজন 2 সেকেন্ড পরে ছুটছে, তাহলে তার ভ্যালু বসাইতাম t-2, তার সময় ভ্যালু বসাইতাম t-2। ইনশাল্লাহ পারবো, রাবি বলছো, দ্যাটস মাই বয়, সবসময় দ্যাটস মাই বয়, সবসময় এরকম এক্সট্রা কনফিডেন্ট আমরা সবাই থাকবো। তাহলে আজকে দেখো প্রথম ক্লাস, আমি কত বকবক করছি তোমাদের সঙ্গে, প্রথমেই গল্প করছি, আমরা পরিচিত হয়েছি, এরকম প্রত্যেকদিন হয়তো বা পরিচিত হব না, প্রত্যেকদিন হয়তো বা এভাবে স্ট্র্যাটেজি সাজাবো না, তো প্রথম ক্লাস এজন্য বলেছি। গতিবিদ্যার আমরা এই তিনটা সূত্রকে কিভাবে ভেক্টরের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়, সরণ ভেক্টরটা কি হয় এবং গতির সমীকরণ কিভাবে নির্ণয় করব, তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল প্লটে ঢুকে গেছি। তো আজকে ক্লাসে আমরা যে অংশটা পড়ছি, এটা বেসিক্যালি হচ্ছে একমাত্রিক গতি। এটাকে আমরা কি বলতেছি? একমাত্রিক গতি, একমাত্রিক গতি, একমাত্রিক গতি। ওকে, একমাত্রিক গতি, একমাত্রিক গতি। ওকে ফাইন, এটা হচ্ছে একমাত্রিক গতি। সো এই ওয়ান ডাইমেনশনাল মোশন, বা আমরা এটাকে বলতে পারি 1D। 1D কেন? দেখো সব কিছু না এক সরল রেখায় হয়,
সরণ বেগ ত্বরণ হয় একই সরল রেখা বরাবর একই দিকে থাকে, অথবা কেউ একদিকে কেউ বিপরীত দিকে থাকে। দেখো এই ক্ষেত্রে আমাদের একটাই মাত্রা, এই ক্ষেত্রে আমাদের একটাই মাত্রা। খেয়াল করো, এই যে একটা সরল রেখা থাকে, হয় বস্তুর সরণ, এটা একটা বস্তু লেটসে, এই বস্তুর সরণটা এই দিকে হতে পারে, বেগটা উল্টা দিকে, আবার ত্বরণটা এই দিকে। তো দেখো দিকে হোক আর বিপরীতে হোক একই সরল রেখায় আছে, মানে শুধুমাত্র একটা অক্ষ আছে, হতে পারে এটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস। তাহলে যদি একটা সরল রেখায় ঘটনা ঘটে এটাকে বলা হয় একমাত্রিক গতি। আমরা একমাত্রিক গতি 9-10-এ শিখছি, 9-10-এর সকল অঙ্ক একমাত্রিক গতির ছিল। মুস্তাকিন আহমেদ বলছো এ প্লাস আমার ঠেকায় কে এইচএসসিতে? আরে এ প্লাস তো পাবো আমরা সবাই, এখানে যত স্টুডেন্ট আছে এ প্লাস তো আমরা অ্যাটলিস্ট পাবো। এ প্লাস তো ছোট জিনিস, সে আমরা পাবো, আজকেই ধরে নিব এ প্লাস তো আমরা পাবোই। সো টার্গেট থাকবে যে সব পাবো, সব পাবো, যা চাবো তাই পাবো। আমি অ্যাডমিশন পরীক্ষা যেখানে যেখানে দিচ্ছি সব জায়গায় চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। প্রথমেই আল্লাহর কাছে শুক্রিয়া করি, যেখানে যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে সেখানে চান্স পাইছি, নট অনলি চান্স পাইছি, টপ নচ পজিশন করেই চান্স পাইছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার পরিশ্রমের ফল। তুমি পরিশ্রম করলে তুমিও তাই পাবা, তোমরা সবাই তাই পাবা। ফাইন, গেল একমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতির সংজ্ঞা কি হওয়া উচিত? একটা অক্ষ বরাবর যদি সবকিছু অবস্থান করে, বা একটা অক্ষ দিয়ে যে গতিকে, একটা অক্ষ দিয়ে যে গতিকে ব্যাখ্যা করা যায় তাকে একমাত্রিক গতি বলি। একটা অক্ষ দিয়ে যে গতিকে ব্যাখ্যা করা যাবে সেটাকে আমরা একমাত্রিক গতি বলবো। তাহলে এরপরে কি আসে? দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি আর অল্প কিছুটা সময় ক্লাস হবে এবং ইম্পর্টেন্ট কিছু কথা আছে ক্লাসের শেষে, ইম্পর্টেন্ট কিছু কথা আছে। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। ফাইন, দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি মানে কি? দুইটা মাত্রায় যে গতি থাকবে, দুইটা মাত্রায় যে গতি থাকবে তাকে আমরা দ্বিমাত্রিক গতি গতি বলবো। মনে করো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। ওকে, এইটা এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরে নাও সরণটা আছে এইদিকে এক্স অ্যাক্সিসে। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো সরণ আছে এক্স অ্যাক্সিসে, মনে করো আদি বেগটা বা বেগটা আছে মনে করো ওয়াই অ্যাক্সিসে, আর ত্বরণটা আছে মনে করো এক্স অ্যাক্সিসের উল্টা দিকে। তাহলে দেখো দুইটা অক্ষ বরাবর, দেখো সরণ আছে এক্স অ্যাক্সিসে, ত্বরণ আছে আবার এক্স এর উল্টা দিকে, আবার বেগ আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে দেখো দুইটা এই এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যেই সবাই আছে। তার মানে এটাকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি, বা যেটাকে আমরা সহজ এমনিতে বলি 2D মোশন, 2 ডাইমেনশনাল মোশন। এখানে সরণ একটা অক্ষে, ত্বরণ আরেকটা অক্ষে, এরকম হতে পারে যেখানে ভেক্টর প্লেটা চলে আসবে। দ্বিমাত্রিক গতির এক্সাম্পল হচ্ছে গিয়া নিক্ষিপ্ত বস্তুর গতি বা প্রাসের গতি, যেটা আমরা পড়বো খুব ডিটেলসে, আর্কাইভে সব দেওয়া আছে। নিক্ষিপ্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতি বা প্রাস, প্রজেক্টাইল মোশন, বা ইংলিশে বলে প্রজেক্টাইল মোশন। তাহলে দ্বিমাত্রিক গতি কি? যে গতিকে দুইটা অক্ষের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, দুইটা অক্ষের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তাকে আমরা বলতে পারবো দ্বিমাত্রিক গতি। তাহলে এবার চলে আসলো 3 নম্বরে, যেটাকে আমরা বলবো হচ্ছে ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি চ্যাপ্টার কিন্তু আমি যেমনে পড়াবো এমনি করে লেকচার বাই লেকচার পড়বা, বই পড়তে না দেখবে না হদ বড় লাগতেছে। ওকে, ত্রিমাত্রিক গতি পুরো চ্যাপ্টার পড়ার পরে বই রিডিং দিবা, তখন দেখবা বা সব ক্লিয়ার, কথা একটা বই এক এক ক্রমে সাজাইছে। ত্রিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি মানে 3 ডাইমেনশনাল মোশন। এইখানে 3টা অক্ষ থাকবে, 3D মোশন। ওকে ফাইন, 3টা অক্ষ থাকবে। এখানে কটা অক্ষ? 3টা অক্ষ। লেটস সে এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, আর এইটা জেড অক্ষ। তিনটাই এরকম, এই যে হাতের 3টা আঙ্গুল এইভাবে যে রাখছি, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ওকে ফাইন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে ফাইন, লেটস সে এরকম বলা আছে কোনো একটা বস্তুর সরণটা মনে করো এক্স অক্ষে, বেগটা মনে করো ওয়াই অক্ষে, আর ত্বরণটা মনে করো জেড অক্ষে। তাহলে দেখো 3টা অক্ষর দিকে 3টা আছে, মনে করো এইদিকে সরণ, এইদিকে বেগ, এইদিকে ত্বরণ। তাহলে কি 3টা মাত্রা চলে আসলো। তো এরকম কেস হইলে তাকে বলবো আমরা ত্রিমাত্রিক গতি। তাহলে সংজ্ঞা কি? নিজের ভাষায় লিখবা, যে গতিকে 3টা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ব্যাখ্যা করা যায় তাকে আমরা বলবো ত্রিমাত্রিক গতি।
যে গতিকে দুইটা অক্ষ বা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ব্যাখ্যা করা যায় সেটা দ্বিমাত্রিক গতি। যে গতিকে একটা অক্ষ বা একটা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ব্যাখ্যা করা যায় সেটা একমাত্রিক গতি। আমরা এসএসসিতে কিন্তু একমাত্রিক গতি পড়ছি। একমাত্রিক গতি আরও অনেক অঙ্ক হয়, আজকে আমরা যে অঙ্কগুলো দেখেছি এগুলো সবগুলোই একমাত্রিক গতি। দেখো এই অঙ্কটা উপরে নিচে যাই বলে একটা রেখা বরাবর আছে, এরপর এই অঙ্কটা এই একই রেখা বরাবর আছে, তারপর এই অঙ্কটা একই রেখা বরাবর সব ঘটনা, তার মানে এটা হচ্ছে গিয়া একমাত্রিক গতি। ওকে ফাইন, তাহলে এতটুকু আমরা সবাই বুঝছি। আজকে প্রথম ক্লাস, আমরা খুব বেশি কিন্তু মেন্টাল প্রেশার নেই নাই আজকে প্রথম ক্লাসে, খুব বেশি মেন্টাল প্রেশার আমরা নেই নাই। এটা গতিবিদ্যার প্রথম ক্লাস, একবারেই যদি সকালবেলায় যদি দুপুর আর ডিনারের খাবার খেয়ে ফেলি না, তাহলে কিন্তু আসলে বদহজম হয়, তাই না? তো সেটা আমি করি নাই, কিন্তু ক্লাস বাই ক্লাস কিন্তু আমাদের এই অভ্যস্ততা বাড়বে। তোমরা আজকে আমার সঙ্গে পরিচিত হলা, গতিবিদ্যার বেসিক ধারণা পাইলা, কিছু অঙ্ক করলাম, কিছু বেসিক জায়গাতে আমরা কাজ করলাম, এবং এরপরে ক্লাস বাই ক্লাস 8 থেকে 10টা ক্লাস হবে এটার উপরে। রেগুলার 10টার সময়, শনি সোম বুধ 10টার সময় সবাই উপস্থিত হয়ে যাবা। শনি সোম বুধ 10টার সময় উপস্থিত, আমি 10:30টাতে ইনশাল্লাহ, আমি সুস্থ থাকলে অবশ্যই উপস্থিত থাকবো। এখন আরেকটু ছোট করে কথা, তাই না? সবাই আমরা, তোমরা মেজরিটি RMH রেদওয়ান মেথড, তাই না? এখান থেকে আসো এবং জোস একটা জায়গায় তোমরা ডেফিনেটলি আসো। পাশাপাশি তোমরা হয়তোবা জানো, অনেকে জানো না, তাদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি যে যারা হচ্ছে গিয়া আমার সঙ্গে পরিচিত না, তাদেরকে যদি আমি একটু 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 এটা সবাই থাকতে হবে, হ্যাঁ? ফেসবুক ফাইন, ফেসবুকে যদি তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকতে চাও, সেক্ষেত্রে এখানে লগ ইন করা নাই, তো যাই হোক, ফিজিক্স ম্যানিয়াক, হ্যাঁ, ফিজিক্স ম্যানিয়াকে গেলে কিন্তু তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারো। তোমরা যদি ফিজিক্স ম্যানিয়াকে চলে যাও, সেই ক্ষেত্রে আমার সঙ্গে তোমরা কানেক্টেড থাকতে পারো। ফিজিক্স ম্যানিয়াকে দেখবা যে নিয়াজ ভাই পার্সোনালি ওখানে সবসময়, তোমরা এই নামটার সঙ্গে অনেকে পরিচিত, অনেকে পরিচিত না। ওকে, তো যারা পরিচিত তারা তো পরিচিত, যারা পরিচিত না তাদের জন্য একটু বলে দিচ্ছি যে আমার সঙ্গে যদি তুমি ফিজিক্সে সবসময় কানেক্ট থাকতে চাও, ফিজিক্স ম্যানিয়াক দেখবা আমার একটা কাভার দেওয়া আছে, ওখানে অবশ্যই যুক্ত থাকবা, হ্যাঁ? এবং আমাদের এই গ্রুপে, এইটার ইউটিউব চ্যানেলে যাবা তোমরা, এইটার পেজে যাবা, এবং হচ্ছে আমাদের গ্রুপেও থাকবা। এবং আমি তোমাদেরকে দুই গ্রুপেই, রেদওয়ান্স মেথড এবং ফিজিক্স ম্যানিয়াক, দুই গ্রুপেই আমি তোমাদের জন্য সবসময় উপস্থিত আছি। ফিজিক্স ম্যানিয়াকের ইউটিউব চ্যানেলে কিন্তু সবাই সাবস্ক্রাইব করবো, ওখানে গেলে কিন্তু কিছু প্লে লিস্ট পাবা। পাশাপাশি তোমাদের জন্য ইম্পর্টেন্টলি, তোমাদের প্লে লিস্টের আসলে কী দরকার, তোমাদের জন্য তো পুরাপুরি হচ্ছে গিয়া আমার নেওয়া ক্লাস অলরেডি ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। ক্লাস কেমন লাগছে এইটা একটু সবাইকে বলবো যে আমাদের ক্লাস কেমন লাগছে। ক্লাসের যে অংশ তোমার ভালো লাগছে সেটা তুমি আমাদের গ্রুপে, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে, RMH গ্রুপে শেয়ার করতে পারো। পাশাপাশি সবার কাছে একটু এক্সপেক্ট করব ক্লাস নোটটা তোমরা পোস্ট করতে পারো, বা ক্লাস নোটের ঊর্ধ্বে ক্লাসের রিভিউটা চাচ্ছি। আজকে প্রথম ক্লাস তো, তোমাদের রেসপন্স পাওয়ার জায়গা তো তোমাদের ওই রিভিউ। আমার নাম নিয়াজ মুর্শেদ ফয়সাল, ওকে? নিয়াজ মুর্শেদ ফয়সাল নামে সার্চ করলেই পাবা। একটু বলে দিচ্ছি, আমাকে ট্যাগ করে পোস্ট করবা, কি নাম? ইউটিউব, যদি তোমরা ফেসবুকে খুঁজে পাইতে চাও তাহলে এইটা নিয়াজ দেখলে চিনবা, নিয়াজ মোরশেদ। নিয়াজ আর মোরশেদের মধ্যে কোনো আসলে স্পেস নাই, এরপরে ফয়সাল, হ্যাঁ? তো আমার নামে আমাকে ট্যাগ করে, এবং ডু আর ডাই ও বেসিক টু প্রো কোর্স প্রথম ক্লাস আমাকে ট্যাগ করে তোমাদের কেমন লাগছে অনেস্ট রিভিউ দিবা। একদম না যে হুদাই ভাই বলছে দিলাম একটা, ভাইয়ের একটা ভালো রিভিউ দিলাম, অনেস্ট রিভিউটা আসলে দিবা। থ্যাংক ইউ আচার্যজি, জোস লাগছে ভাই, ফাটাফাটি ক্লাস ছিল। ওকে, আমি অলরেডি ফিজিক্স ম্যানিয়াক পেজ ফলো করে দিছি, থ্যাংক ইউ সোনিয়া। ওকে, ভালো লাগছে, ভেরি গুড, অনেক ভালো লাগছে। এভাবে করে প্রত্যেক দিন ওকে রেসপন্ড করবো, প্রত্যেকটা পোস্টে রেসপন্ড করবো। শুধুমাত্র অনেক পোস্ট পড়ে তো, শুধুমাত্র আমাকে একটু ট্যাগ দিয়ে দিও, নিয়াজ মুর্শেদ ফয়সাল লিখে যদি দাও না, ওই কেমন লাগছে ভাইয়ের ক্লাস, হতে পারে তুমি ক্লাসের একটা স্ক্রিনশট, কোনো একটা মোমেন্ট যেটা তোমার ভালো লাগছে সেইটা সহ যদি একটা পোস্ট করো, আমার নামটা যদি থাকে, আমি অবশ্যই তোমাদের ওখানে কমেন্ট ব্যাক করবো। তোমাদের সঙ্গে পরিচয়টাও হয়ে যাবে ওই কমেন্টেই। তো আমাদের কাছে একটা সময় ছিল অফলাইনে যখন ক্লাস হইতো, তোমাদের দেখেই চিনতাম, তোমাদের চোখগুলো, তোমাদের ফেসগুলো ভাসতো। এখন তো এটা দেখতে পারি না, তাই না? তো তোমাদের নামগুলো ভাসবে, তোমাদের যে হ্যান্ডেল বা যে নামটা দিয়ে তোমরা ক্লাস করো ওটা ভাসবে। এবং আমি চাই প্রথম দিকে ক্লাসগুলোতে তোমরা এটা করো, যাতে করে আমরা সেখানে ওই কমেন্টে রিপ্লাই করতে পারি এবং তোমাদের সঙ্গে একটা অবস্থতা হয়। এবং আরেকটা ছোটো রিকোয়েস্ট, এই কোর্স শুরু হয়ে গেছে, দেখতেছো 1300+ স্টুডেন্ট তোমরা এখানে আসো, সার্ভিস নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কী লেভেলে আমি তোমাদের জন্য ডেডিকেশন দিব। তোমাদের একটা ছোটো কাজ হবে,
তোমার যদি এই কোর্স ভালো লাগে থাকে বন্ধুদেরকে একটু বলবা এই কোর্সে যুক্ত হইতে, তোমরাই বলো, তোমার ভালো লাগলে তুমি তোমার বন্ধুদেরকে বলো। আমরা সবাই জানি প্রত্যেকের একজন দুজন করে বেস্ট ফ্রেন্ড থাকে যারা পড়ালেখা নিয়ে সিরিয়াস, তাদেরকে এই কোর্সে যুক্ত করবা এবং মিলেমিশে পড়ালেখা করবা। লুকায় লুকায় পড়ালেখার দরকার নাই, মিলেমিশে পড়ালেখা করতে হবে। ওকে, ফিজিক্সে ইন্টারেস্ট আরও বাড়াই দেবো ইনশাল্লাহ, জোস লেভেলে নিয়ে যাবো। পিডিএফ কই পাবা, সব কিছু দিয়ে দেওয়া হবে, আলাদা করে ভিডিও দিয়ে দেওয়া হবে। ক্লাস শেষ হওয়া মাত্রই আমরা সব কিছু পেয়ে যাব। ভাই একটা পোস্ট দেন। কি পোস্ট দিব? ক্লাসের মধ্যে তো অনেক কিছুই পোস্ট টোস্ট দিছি, সো ওই এই নাও ভাই একটা পোস্ট দেন। কেমনে পোস্ট দেয় আমি জানি না, এই জন্য পোস্ট দিলাম। ওকে ফাইন, তোমার স্ক্রিনশট যদি কারো নেওয়ার হয় তাহলে নিয়ে নিতে পারো। ক্রস কেন দিলাম? ডু অর ডাই ক্রস, বেসিক টু প্রো, নিয়াজ ভাই ক্রস, রেদওয়ান ভাই। ওকে ফাইন, সো দ্যাটস ইট। দেখা হবে পরবর্তী ক্লাসে। সোফার তোমরা সবাই আজকে ক্লাসে আমাকে খুবই পার্টিসিপেট করেছো, খুবই আসলে আমাকে এনার্জাইজ করেছো। তো থ্যাংক ইউ এভরিওয়ান। পুরো ক্লাসের ক্রেডিট তোমাদের সবার। তোমরা সবাই আমার ছোট ভাই বোনের মতো। তোমাদের জন্য আমি ঠিক ততটাই কেয়ার করি যতটুকু আমি আমার নিজের জন্য কেয়ার করি। ওকে ফাইন, সো তোমরা সবাই অবশ্যই রেগুলার ক্লাস করবা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে একটু স্প্রেড করবা। ওকে, এবং সবার কাছ থেকে কিন্তু একটা রিভিউ পোস্ট আমি আশা করছি। থ্যাংক ইউ। আমার চুলগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জানি আই হ্যাভ কুল হেয়ার, আই নো দ্যাট। ফাইন, ওকে, সেই লাভ ইউ, টেক কেয়ার, বাই 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 বাই, লাভ ইউ, বাই।